আমরা আজকের ক্লাস শুরু করতেছি। গত ক্লাসে আমরা দেখছিলাম যে ইলেকট্রোড, ইলেকট্রোডের হাফ সেল পটেনশিয়াল কাকে বলে এবং একটা ইলেকট্রোড সিলেক্ট করার সময় আমাদের কিভাবে হাফ সেল পটেনশিয়ালটা আমাদের ডিসিশনকে এফেক্ট করে। সেই জিনিসটা আমরা গত ক্লাসে চেক করছিলাম এবং আমরা একটা লিস্ট দেখছিলাম যে লিস্টের মধ্যে বিভিন্ন ধরনের ইলেকট্রোডের হাফ সেল পটেনশিয়াল উল্লেখ করা ছিল এবং সেটার মধ্যে থেকে আমরা আ সিলভার ক্লোরাইডকে সবচেয়ে ভালো অপশন হিসাবে সিলেক্ট করছিলাম আমাদের জন্য। তো আপনাদেরকে গত ক্লাসে আমি একটা কোয়েশ্চেন করছিলাম যে লেড, লেড বা আ মার্কারি ক্লোরাইড কেন আমরা ইউজ করি না আ হিসাবে, ইলেকট্রোড হিসাবে। এই জিনিসটার উত্তর কি পাইছিলেন আপনারা? অ্যাকচুয়ালি মার্কারি আমরা সবসময় চেষ্টা করি যে আগেকার দিনে মানুষ এই জিনিসটা জানতো না যে মার্কারি এক ধরনের পয়জন। কিন্তু শরীরের জন্য মার্কারি এক ধরনের পয়জন। কারণ মার্কারির ওজন অনেক বেশি। সো খুবই হেভি মেটাল মার্কারি। সো এটা যদি আপনার শরীরে এমনিতে পিওর অবস্থায় যদি কখনো মার্কারি এক্সপোজড হয় ভিতরের টিস্যু গুলা, তখন সিরিয়াস ড্যামেজ ক্রিয়েট করতে পারে মার্কারি। আর এমনিতে মার্কারি ক্লোরাইড আমাদের শরীরের জন্য টক্সিক। এই জন্য মার্কারি ক্লোরাইড এবং মার্কারি এই দুইটাই এখন মেডিকেল ফিল্ডে মোটামুটি যত জায়গায় সম্ভব এভয়েড করা হয়। তো মার্কারি লাস্ট যেখানে ইউজ করা হইতো, আমি যতদূর জানি যে মার্কারি লাস্ট ইউজ করা হইতো আপনার মাইক্রোস্কোপের ল্যাম্পে। আমরাও যখন মাইক্রোস্কোপ ইউজ করতাম, তখন আমাদের মাইক্রোস্কোপের সঙ্গে একটা লাইট সোর্স এর প্রয়োজন হতো যে অত্যন্ত হাই ইনটেনসিটির আলো দিবে। তো অত্যন্ত হাই ইনটেনসিটির আলোর জন্য আমরা মার্কারি ভেপারের একটা বাল্ব ইউজ করতাম। মানে বাল্বটার ভিতরে মার্কারি ভেপার থাকতো। তো এখনো ওই বাল্বগুলা ইউজ করা হয় বেশিরভাগ ল্যাবেই। তবে আস্তে, আস্তে ওই বাল্বগুলা আপনার এলইডি দ্বারা রিপ্লেসড হয়ে যাচ্ছে। তো মেডিকেল ফিল্ডে এখন জেনারেলি মার্কারি তেমন কোথাও ইউজ করা হয় না। ইভেন আপনারা যখন ব্যাটারি কিনবেন, তখন ব্যাটারির গায়েও দেখবেন যে লেখা থাকে মার্কারি ফ্রি। এটা লেখার কারণ হলো গিয়ে মার্কারি যেহেতু বায়োটক্সিন, এইজন্য মার্কারি ফ্রি এটা লেখাটা ওদের জন্য ভালো একটা অ্যাডভার্টাইজমেন্ট। তো আমি সিউর যে মার্কারি ক্লোরাইড ইলেকট্রোড ব্যবহারের কারণে অনেক মানুষের হয়তো সমস্যা হয়েছে। ক্যান্সার-ট্যান্সার থেকে শুরু করে অনেক কিছু হয়েছে আগেকার সময়ে। তবে আমাদের ভাগ্য ভালো যে আমরা মার্কারি ক্লোরাইডকে এখন সিলভার ক্লোরাইড দ্বারা রিপ্লেস করে ফেলছি। সেম গোস ফর লেড। লেডও শরীরের জন্য ক্ষতিকর। এইজন্য আ আমাদের আগের যেই ব্রিটিশ আমলের যেই ইগুলা ছিল, বিল্ডিং গুলা ছিল, কনস্ট্রাকশন গুলা ছিল, সেগুলোতে আমাদের ইউজ করা হতো। পানি চলাচলের জন্য আ লেডের পাইপ ইউজ করা হইতো। কিন্তু পরবর্তীতে জানা গেছে যে লেড হলো গিয়ে শরীরের জন্য খুবই ক্ষতিকর। এইজন্য এখন আমরা কোথাও আর লেডের পাইপ ইউজ করি না। আমরা সব জায়গায় জিংক কোটেড পাইপ ইউজ করি এবং অ্যাকচুয়ালি এখন সবাই প্লাস্টিকের পাইপ ইউজ করে। পিবিএস এর পাইপ ইউজ করে। এবিএস এর পাইপ ইউজ করে। যেটা শরীরের জন্য ক্ষতিকর না। তো এই ২ টা কারণে আমরা লেড এবং মার্কারি ইউজ করি না। যদিও এদের আ সাবস্টাল পটেনশিয়াল অনেক কম, কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকর, এজন্য আমরা এই ২ টা ইউজ করি না। অন দ্যা আদার হ্যান্ড সিলভার এবং গোল্ড অথবা প্লাটিনাম, এগুলো হলো গিয়ে নোবেল মেটাল। মানে এগুলো কোনো কিছুর সঙ্গে সহজে বিক্রিয়া করতে চায় না। তো এগুলো শরীরের জন্য একদমই ক্ষতিকর না এবং এটা বায়োকম্প্যাটিবল। এইজন্য দেখবেন যে আমরা যত মেয়েরা যারা গয়না পরে বা ছেলেরাও ইভেন যখন আংটি পরে বা অন্য কিছু, তখন জেনারেলি এগুলো নোবেল মেটালের হয়। যেমন সিলভার বা গোল্ড বা প্লাটিনাম। কারণ এগুলো বায়োকম্প্যাটিবল। এগুলো যখন শরীরে আপনি ধারণ করবেন, তখন আপনার শরীরের সঙ্গে এটা কোনো অ্যাডভার্স ইফেক্ট ফেলবে না। কোনো ধরনের অ্যালার্জি, র্যাশ সেগুলো তৈরি হবে না। কারণ এগুলো বায়োকম্প্যাটিবল ম্যাটেরিয়াল। এইজন্য সিলভারটা আমাদের সব দিক থেকে প্রেফারেবল। এজন্য আমরা সিলভার ক্লোরাইডটাকেই এখন প্রেফার করি ইলেকট্রোডের ম্যাটেরিয়াল হিসেবে। তো যাই হোক, আমাদের হাফ সেল পটেনশিয়াল হলে গিয়ে একটা কনসিডারেশন ছিল। আমাদের আরেকটা কনসিডারেশন যেটা আনতে হবে সেটা হলো গিয়ে পোলারাইজেশন। পোলারাইজেশন বলতে আমরা জেনারেলি বুঝি যে কোনো একটা ম্যাটেরিয়ালকে কোনো একটা মিডিয়ামের মধ্যে আমরা রাখবো। আমরা যখন ওটার মধ্যে ইলেকট্রিসিটি এপ্লাই করব, তখন স্বাভাবিকভাবে ওটার ইন্টারফেসে একটা পোলারাইজেশন তৈরি হবে। যেমন আমরা সেলকে বলি যে সেল হলে গিয়ে নরমাল অবস্থায় পোলারাইজ থাকে। সেলকে আমরা বলি যে নরমাল অবস্থায় পোলারাইজ থাকে। কেন বলি? কারণ সেলের ভিতরটা হলো গিয়ে বাইরের তুলনায় নেগেটিভ এবং যেকোনো মুহূর্তে আমরা দেখতে পারবো যে সেলের মেমব্রেনটাকে আমরা যদি একটা ইন্টারফেস কল্পনা করি, ইন্টারফেসের এক সাইডে নেগেটিভ চার্জ এবং অপর সাইডে পজিটিভ চার্জ।
সো এই জিনিসটা বেসিক্যালি একটা ক্যাপাসিটর হিসেবে কাজ করবে। মানে এক সাইডে নেগেটিভ চার্জ অ্যাকুমুলেট করতেছে, এক সাইডে পজিটিভ চার্জ অ্যাকুমুলেট করতেছে। কিন্তু মাঝখানে একটা ডাইইলেকট্রিক ব্যারিয়ার আছে। এইজন্য আমরা সেলটাকে বলি যে সেলটা সবসময় পোলারাইজড অবস্থায় থাকে রেস্টিং স্টেটে। ঠিক তেমনি ইলেকট্রোডও আমার পোলারাইজড হইতে পারে। ইলেকট্রোড কিভাবে পোলারাইজড হইতে পারে? আম মনে করেন আমাদের ইলেকট্রোডটা আমরা এরকম একটা ইলেক্ট্রোলাইটের একটা সলিউশন আছে। তো ইলেক্ট্রোলাইটের সলিউশনের মধ্যে আমরা আমাদের ইলেকট্রোডটা ডুবাইলাম। ডুবাইয়া আমরা এই সাইডে কোনো একটা চার্জ দিলাম। মনে করেন এখানে একটা নেগেটিভ দিলাম, এখানে একটা পজিটিভ দিলাম। এটা আরেকটা মিডিয়ামের মধ্যে রাখলাম আমরা। এই সাইডটা পজিটিভ, এই সাইডটা নেগেটিভ। সো এখানে ইলেকট্রোডের ইন্টারফেসে আপনার সবসময় এই সাইডের যে নেগেটিভ আয়নগুলো আছে, সেই নেগেটিভ আয়নগুলো সবসময় এখানে ক্রস ওভার করার চেষ্টা করবে। মনে করেন এখানে অনেকগুলো নেগেটিভ আয়ন আছে। নেগেটিভ আয়ন আছে। নেগেটিভ আয়নগুলো এখানে ক্রস ওভার করার চেষ্টা করবে এবং এই নেগেটিভ আয়নগুলোর আকর্ষণে এই সাইডটাতে সবসময় পজিটিভ আয়নের একটা লেয়ার তৈরি হবে। সো এই যে দেখেন এই যে এই লেয়ারটার কারণে কিন্তু এডিশনাল যে কারেন্ট, সেই কারেন্টের কিন্তু পাস হইতে বাধা পাবে। যেই কারেন্টটা এদিকে যাওয়ার চেষ্টা করতেছে, সেই কারেন্টটার কিন্তু এদিকে যেতে সমস্যা হবে। পজিটিভের থেকে যে কারেন্টটা যাবে, সেই কারেন্টটা যেতে সমস্যা হবে। কারণ এখানে ব্যারিয়ারটা ইন্টারফেসটা সবসময় ২ ধরনের চার্জ দ্বারা পোলারাইজড হয়ে আছে। তো এই পোলারাইজেশনের যে লেয়ারটা, এই পোলারাইজেশন লেয়ারটা পেনিট্রেট করে কারেন্টটা পাস হইতে সমস্যা হবে। সো এইজন্য আমাদেরকে এমন একটা ইলেকট্রোড সিলেক্ট করতে হবে যে ইলেকট্রোডের পোলারাইজেবিলিটি সবচেয়ে কম পোলারাইজেশন হবে। এরকম একটা ইলেকট্রোড ম্যাটেরিয়াল আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো এখানে আপনার দেওয়া আছে যে পোলারাইজেশনটা কেন তৈরি হয়। তো পোলারাইজেশনের ৩ টা অ্যাসপেক্ট থাকে। ৩ টা অ্যাসপেক্টের উপর ডিপেন্ড করে আমরা বলতে পারি যে এই জিনিসটার পোলারাইজেবিলিটি কতটুকু হবে। এটার মধ্যে ১ম যে ২ টা অংশ আছে, একটা হলো গিয়ে রেজিস্ট্যান্স আরেকটা হলো গিয়ে আয়নের কনসেনট্রেশন। রেজিস্ট্যান্স হলো গিয়ে স্বাভাবিক আমাদের যে ওহমিক পার্টটা। মানে আমাদের কোনো একটা ইলেকট্রোডের মধ্যে দিয়ে কারেন্ট যাওয়ার ফলে যে ভোল্টেজ ড্রপটা হইতেছে, এটা হলো কি রেজিস্ট্যান্স হলো গিয়ে ওই পার্টটা। কনসেনট্রেশন হলো গিয়ে আমরা যে হাফ সেল পটেনশিয়ালটা পড়ছিলাম গত ক্লাসে। যে আয়নের কনসেনট্রেশনের উপর ডিপেন্ড করে আমার হাফ সেল পটেনশিয়ালটা ভ্যারি করে। সো ওই পার্টিকুলার ইলেকট্রোডটাকে কত ভোল্টেজে অ্যাক্টিভেট হবে, সেই অ্যাক্টিভেশন ভোল্টেজটা ডিপেন্ড করবে হলো কি এই ২ টার উপরে। রেজিস্ট্যান্স এবং কনসেনট্রেশনের কারণে যেই ২ টা ভোল্টেজ, এই ২ টা ভোল্টেজের উপর ডিপেন্ড করবে যে আমার অ্যাক্টিভেশন ভোল্টেজ কতটুকু হবে। তো এটা হলো গিয়ে আমার পোলারাইজেশন ভোল্টেজের ইকুয়েশন। পোলারাইজেশন ভোল্টেজের ইকুয়েশনটা হলো গিয়ে VR, রেজিস্ট্যান্স এর কম্পোনেন্ট, কনসেনট্রেশন VC এবং অ্যাক্টিভেশনের জন্য VA। এই ৩ টা কম্পোনেন্টের টোটাল সমষ্টিটা হলো গিয়ে আমাদের পোলারাইজেশন ভোল্টেজ। তো ওহমিক পটেনশিয়ালটা আমরা সবাই এখান থেকে হিসাব করতে পারি। ওহমিক পটেনশিয়ালটা কিরকম হবে? এখানে দেওয়াই আছে। When a current passes between two electrodes immersed in an electrolyte, there is a voltage drop along the path of the current in the electrolyte as a result of resistance. সো এই টোটাল ইলেকট্রিক্যাল পাথের মধ্যে যে ওহমিক রেজিস্ট্যান্স আছে, সেই ওহমিক রেজিস্ট্যান্সের ফলে যে ভোল্টেজ ড্রপটা হবে, সেই ভোল্টেজ ড্রপটাকে আমরা বলি হলো গিয়ে ওহমিক ওভার পটেনশিয়াল। এটা হলো গিয়ে পুরোপুরি রেজিস্ট্যান্সের কারণে হয়। এটার মধ্যে আর কোনো কিছু রেসপন্সিবল না। কনসেনট্রেশন ওভার পটেনশিয়ালটা আমরা গত ক্লাসে যেটা পড়ছিলাম যে হাফ সেল পটেনশিয়াল একদম এক্সাক্টলি ওইটাই। যে আপনার ইন্টারফেসে অক্সিডেশন এবং রিডাকশনের কারণে যে ভোল্টেজটা অলওয়েজ এক্সিস্ট করে, ওই ভোল্টেজটা হলো গিয়ে আপনার কনসেনট্রেশন ওভার পটেনশিয়াল। যেটা আমরা গত ক্লাসে যেটার নাম দেখছিলাম হাফ সেল পটেনশিয়াল। এখানে লাস্ট লাইনে লেখা আছে, "This change results in a different half cell potential at the electrode. The difference between this and the equilibrium half cell potential is the concentration over potential." তো আপনার কোনো একটা জায়গায় হাফ সেল পটেনশিয়াল কিভাবে কতটুকু হবে সেটা আমরা ডিটারমাইন করব নার্নস্ট পটেনশিয়াল দিয়ে। নার্নস্ট ইকুয়েশনের ইকুয়েশন দিয়ে, নার্নস্ট ইকুয়েশনের পটেনশিয়ালটা দিয়ে। সো নার্নস্ট ইকুয়েশনটা সিম্পলি দেখতে হলে কি এরকম E = -RT ডিভাইডেড বাই NF ln A1/A2। এখানে A1, A2 হলো গিয়ে আপনার ওই আয়ন দুটার অ্যাক্টিভিটির একটা কোএফিশিয়েন্ট। RT হলো গিয়ে R টা হলো গিয়ে আমার আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট, T হলো গিয়ে টেম্পারেচার, F হলো গিয়ে ফ্যারাডেস কনস্ট্যান্ট, A হলো গিয়ে N হলো গিয়ে কনসেনট্রেশন। এই পুরোটার উপরে আপনার হলো গিয়ে ওই ইন্টারফেসটার ডিপেন্ড করবে। পটেনশিয়াল কতটুকু হবে, হাফ সেল পটেনশিয়াল কতটুকু হবে ওইটা ডিপেন্ড করবে। তো নার্নস্ট ইকুয়েশনটা আমাদের ফ্লুইড ডায়নামিক্সে অনেক কাজে আসে। নার্নস্ট ইকুয়েশনটা আপনারা যদি ভবিষ্যতে কেউ কমসোলে কাজ করেন,
কারো যদি মাইক্রোফ্লুইডিক্স বা ন্যানোফ্লুইডিক্স নিয়ে কাজ করার ইচ্ছা থাকে, আপনাদের এই নার্নস্ট ইকুয়েশনটা অনেক কাজে আসবে। নার্নস্ট ইকুয়েশনটা বেসিক্যালি আয়নিক স্পিসিসের গতিবিধি নির্ধারণ করতে আমাদের কাজে আসে। আপনারা কেউ কি ইসের নাম শুনছেন? ইলেক্ট্রোফোরেসিসের নাম শুনছেন কখনো? ইলেক্ট্রোফোরেসিস কাকে বলে? না স্যার। আপনারা কি অসমোসিসের নাম শুনছেন? জি স্যার, অসমোসিস, রিভার্স অসমোসিস বলতে অসমোসিস, পারবেন পানি অসমোসিস যেটা কি? বিশুদ্ধ করার একটা প্রসেস যেটা স্যার। হ্যাঁ, ঠিক বলছেন। পানি বিশুদ্ধ করার প্রসেস হলো কি রিভার্স অসমোসিস। রিভার্স অসমোসিস। জি। রিভার্স অসমোসিস প্রসেসটা কি বলতে পারবেন? স্যার অসমোসিস বলতে যে আমরা জাঙ্গল ফলের যে কি জানি। আমি বুঝতে পারছি আপনি কি বুঝাতে চাইছেন। কিন্তু মানে জি স্যার। অসমোসিসের মেইন শর্তটা কি? অসমোসিসের মেইন শর্তটা হলো কি আপনার একটা সেমি পারমিয়েবল মেমব্রেন থাকতে হবে। সেমি পারমিয়েবল মেমব্রেন মানে এটার মধ্যে দিয়ে কিছু আয়ন যাবে অর্ধবেদ্য। আর কিছু যাবে না। ঠিক আছে? অর্ধভেদ্য আরকি। তো এটার মধ্যে দিয়ে যেটা হয় যে অতিরিক্ত কনসেনট্রেশন যেখানে আছে, সেখান থেকে কম কনসেনট্রেশনের দিকে আয়ন প্রবাহিত হয়। এটাকে বলা হলো কি রিভার্স অসমোসিস। সরি অসমোসিস। আর এটাকে যদি উল্টা করেন তাহলে এটাকে বলা হলো কি রিভার্স অসমোসিস। মজার ব্যাপার কি? আপনি যখন নরমালি আপনারা যেই ওয়ার্ল্ডের মধ্যে আছেন, আমাদের এই ওয়ার্ল্ডটাকে মনে করেন আমরা বললাম যে এটা একটা ম্যাক্রো ওয়ার্ল্ড। ঠিক আছে? কারণ এখানে সবকিছু বড়, বড়। সবকিছু সেন্টিমিটার রেঞ্জে বা মিটার রেঞ্জে। সবকিছু অনেক বড়, বড়। আপনি কি কল্পনা করতে পারেন আমি যদি আপনাকে ১,০০০ টাইমস ছোট করতাম? আপনি যে মানুষটা আছেন এই মানুষটাই থাকতেন। কিন্তু আমি আপনাকে ১,০০০ টাইমস ছোট করতাম। ওই যে সিনেমার মধ্যে যেরকম দেখে অ্যান্ট-ম্যান ছোট হয়ে যায়। আপনার আশেপাশের পরিবেশটা আপনার জন্য কিরকম হইতো এটা আপনারা কেউ কি কল্পনা করতে পারেন? মানে আপনারা কি সমস্যা ফেস করতেন তখন? কি মনে হয় আপনাদের? আমি যদি আপনাদেরকে ১,০০০ টাইমস ছোট সবকিছু করে দিই অনেক আপনার বড় মেইন বড় স্যার কনসার্ন লাগতো। কি হইতো? স্যার আমি তো হচ্ছে মানে পরিবেশ থেকে হারিয়ে যেতাম যদি আমাকে 1000 টাইম ছোট করা হতো। যে এটা মানে অ্যান্টম্যানের যে হচ্ছে আপনি এর উদাহরণটা দিলেন, তো অ্যান্টম্যান তো হচ্ছে একটা মানুষের শরীরে পড়লে সেটা হচ্ছে প্রায় একটা মাছির সমান মনে হয়। তো ওরকম যদি আমি হই বা উম, আহ, পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ তো আমি থাকবো না। তো হ্যাঁ, হচ্ছে এটা ঠিক বলছেন। পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবেন না। তো সমস্যাটা কি হবে আসলে? স্যার সমস্যা তো সব ক্ষেত্রে হবে। কারণ হচ্ছে যেহেতু আমি পরিবেশের সঙ্গে আছি, তো পরিবেশের সঙ্গে আমার তাল মিলিয়ে চলতে হলে তো আমি যদি 1000 টাইমস ছোট হয়ে যাই, আহ, তাহলে তো হচ্ছে অনেক সুযোগ সুবিধা বা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়া হওয়া লাগবে। আম, ফার্স্ট সমস্যা আপনার যেটা হবে, সেটা হলো কি আমাদের রক্ত যে অক্সিজেন ক্যারি করে, আমাদের রক্ত অক্সিজেন ক্যারি করে কার মাধ্যমে? কেউ বলতে পারবেন? আর শ্বাস প্রশ্বাসের মাধ্যমে তো স্যার ক্যারি আমাদের করে। রক্ত অক্সিজেন ক্যারি করে হলো কি হিমোগ্লোবিন নামের হিমোগ্লোবিন নামে স্যার বলে। একটা ম্যাটেরিয়ালের কারণে। ঠিক আছে? এই হিমোগ্লোবিন হলো কি অক্সিজেনের সঙ্গে বাইন্ড হয় আবার অক্সি হিমোগ্লোবিন রূপে ট্রান্সফার হ্যাঁ, হয়। আবার অক্সিজেন থেকে ডিটাচও হয়ে যায়। ঠিক আছে? মেইন সমস্যাটা যেটা হবে আপনাকে যদি আমি ১,০০০ টাইমস ছোট করি, আপনার কিন্তু রক্তের কণিকাগুলোও ১,০০০ টাইমস ছোট হয়ে যাবে। ঠিক আছে? তখন এই যে অক্সিজেন যে বাইন্ড করে অক্সি হিমোগ্লোবিন তৈরি করে এই প্রসেসটা কিন্তু কমপ্লিট হতে পারবে না। তো মেইন সমস্যা যেটা হবে আপনি নিঃশ্বাসই নিতে পারবেন না। মানে আমাদের কারেন্ট যে ফিজিওলজি, এই কারেন্ট ফিজিওলজিতে আমি যদি আপনাকে ১,০০০ টাইমস ছোট করে দিই, আমাদের রক্তকণিকাগুলো অক্সিজেনের সঙ্গে বাইন্ড করে যেভাবে হিমোগ্লোবিনের মাধ্যমে, আপনি এনাফ অক্সিজেন ক্যারি করতেই পারবেন। এই প্রসেসটা পুরোপুরি ইনএফিশিয়েন্ট একটা প্রসেস হয়ে যাবে। এজন্য সায়েন্স ফিকশনে যেটা দেখেন এটা আসলে কখনো হওয়া সম্ভব না। এটার সঙ্গে আরেকটা সমস্যা হইতো। আরেকটা সমস্যা কি হইতো? যে আপনারা পানির সারফেস টেনশন সম্পর্কে জানেন? পানির সারফেস টেনশন বা সারফেস এডেশন। দেখবেন যে কোনো একটা ইসের মধ্যে, পাত্রের মধ্যে আপনি যদি পানি রাখেন, তাহলে দেখবেন যে পাত্রের ম্যাটেরিয়ালের বৈশিষ্ট্য অনুযায়ী পানি কিন্তু একটা পর্যায়ে গিয়ে এরকম একটা আকার ধারণ করে। মানে সাইড গুলা যেগুলি আছে, এই সাইড গুলা বেশি উপরে উঠে থাকে তলার মাঝখানের তুলনায়। আপনারা কখনো এই টেস্টটা করছেন? আ কেমিস্ট্রিতে বা ফিজিক্সে? স্যার যখন আমরা ট্রাইটেশন করতাম তখন ক্ষেত্রে দেখা যাইতো এরকম কার্ভ হয়ে যে থাকতো না? হচ্ছে। জি কারণ স্যার। পানির একটা সারফেস এডেশন ক্যারেক্টারিস্টিক আছে। গ্লাসের মধ্যে পানি সারফেসের সঙ্গে অ্যাডহিয়ার করে থাকার চেষ্টা করে। তো আপনি যখন ছোট হয়ে যেতেন তখন মনে করেন পানির মধ্যে আপনি হাত দিছেন। মানে আপনার হাতটা কোনো একটা ভাবে লেগে গেছে পানির মধ্যে। তা আপনার সাইজটা এত ছোট হইতো যে আপনি পানির সারফেস টেনশনকে ডিফাই করে হাতটাকে ওই পানির ফোঁটা থেকে আর উঠাইতে পারতেন না।
এরকম নানা ধরনের সমস্যা হইতো। আমাদের ম্যাক্রো ওয়ার্ল্ডে আমরা যখন থাকি, আমরা আসলে মাইক্রো ওয়ার্ল্ড বা ন্যানো ওয়ার্ল্ডকে আমরা আসলে ফিল করতে পারি না। কারণ এটাকে ফিল করা সম্ভব না। আমাদের ওখানকার যে ওখানকার ফোর্সগুলা আমাদের এই ম্যাক্রো ওয়ার্ল্ডের ফোর্সের তুলনায় সম্পূর্ণ আলাদা। তো নার্নস্ট ইকুয়েশনের মানে মাহাত্ম্যটা কি? নার্নস্ট ইকুয়েশন হলো গিয়ে এরকম একটা মাইক্রো ওয়ার্ল্ডে বা একটা ন্যানো ওয়ার্ল্ডে একটা আয়ন কিভাবে বিহেভ করবে। একটা আয়নের উপর আপনি যখন ইলেকট্রিক ফিল্ড এপ্লাই করবেন, আয়নটা কিভাবে ছোটাছুটি করবে এবং এটার সঙ্গে আশেপাশের বিভিন্ন ধরনের শক্তির সঙ্গে ও কিভাবে ইন্টারেক্ট করবে। এই জিনিসটা আমরা নার্নস্টের ইকুয়েশন দ্বারা হিসাব করি। তো আমি আপনাদেরকে বলতেছিলাম যে ইলেক্ট্রোফোরেসিস বা ইলেকট্রো অসমোসিস এই দুটো জিনিস কাকে বলে? এই জিনিসটাতে আমরা পরে আসবো। ঠিক এই এই টপিকটা পড়া হয়ে গেলে, বায়ো অ্যাম্প্লিফায়ার পড়া হয়ে গেলে আমরা অ্যাডভান্সড বায়োলজিক্যাল মাইক্রোসিস্টেম যখন পড়বো তখন ওখানে আসবো। বেসিক্যালি ইলেক্ট্রোফোরেসিস হলে কি আপনি মনে করেন একটা অনেক চিকন একটা নল তৈরি করলেন। প্রচন্ড চিকন নলটা, ঠিক আছে? এখন এই নলটার এক সাইডে আপনি পজিটিভ চার্জ দিলেন, এক সাইডে আপনি দিলেন হলে গিয়ে নেগেটিভ চার্জ। ঠিক আছে? এখন দেখেন এই পানির মধ্যে তো অনেক ধরনের আয়নিক স্পিসিস আছে। এটার মধ্যে আপনার প্লাস আছে সোডিয়াম, মাইনাস আছে ক্লোরিন, আবার প্লাস আছে হাইড্রোজেন, মাইনাস আছে হাইড্রোক্সিল। এরকম অনেক অণু কিন্তু আয়ন কিন্তু পানির মধ্যে আছে। তো যেই মুহূর্তে আপনি এক সাইডে প্লাস দিবেন, আরেক সাইডে মাইনাস দিবেন, তো ভিতরে যে আয়নগুলো আছে, আয়নগুলো দেখবে না যে এই বরাবর একটা ইলেকট্রিক ফিল্ড আছে আমার। জেনারেলি আমরা যখন একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি কোনো একটা মিডিয়ামে, পজিটিভ আয়নগুলো কি করার চেষ্টা করে? পজিটিভ আয়নগুলো সবসময় চেষ্টা করি ইলেকট্রিক ফিল্ডের দিকে চলার জন্য। কারণ পজিটিভ আয়নগুলোর টেন্ডেন্সি থাকে যে ও পজিটিভের থেকে যত দূরে চলে যাবে তত ভালো। কারণ পজিটিভ ওকে বিকর্ষণ করতেছে, তাই না? সো পজিটিভ গুলো দূরে চলে যাওয়ার চেষ্টা করবে। সো পজিটিভ গুলোর দিক হবে হলে গিয়ে এই দিকে। সিমিলারলি আপনার নেগেটিভ যে আয়নগুলো আছে, নেগেটিভ আয়নগুলো কি হবে? নেগেটিভ আয়নগুলো চেষ্টা করবে যে ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে চলার জন্য। কারণ ওকে পজিটিভ অ্যাট্রাক্ট করতেছে। সো নেগেটিভ যাবে হলে গিয়ে এই দিকে। তো সিম্পলি কোনো একটা মিডিয়ামে একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করার ফলে আয়নগুলা এই যে একদিকে চলে যায়, মানে দুই ধরনের আয়ন নিজেদের চার্জের ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী একেক দিকে যে চলে যায় এটাকে বলে হলো গিয়ে ইলেকট্রোফোরেসিস। তো এই যে এই দুইটা চার্জ, এই 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 যে ইগুলা আয়নের কনসেন্ট্রেশন কোথায় কতটুকু হবে বা আয়নের কনসেন্ট্রেশন এখানে এতটুকু আছে, ওরা কি পরিমাণ ফোর্স ফিল করবে, এটা হিসাব করার জন্য আমাদের দরকার হয় হলো গিয়ে যে নার্নস্টের ইকুয়েশনটা। নার্নস্টের ইকুয়েশন দ্বারা আমরা এই জিনিসটা হিসাব করতে পারি। কিভাবে দুইটা স্পিসিস বিহেভ করবে, কোন দিকে চলে যাবে। তো আমরা যখন ইলেকট্রোফোরেসিস নিয়ে কাজ করছিলাম তখন আমাদের এই ইকুয়েশনটা অনেক কাজে লাগছিল। আমরা কমসোলের মধ্যে এই ইকুয়েশনটা দিয়ে হিসাব করতাম যে ইলেকট্রোফোরেসিসের গতিবিধি কিরকম হবে। এটার জন্য আপনার নার্নস্টের ইকুয়েশনটা ইউজ করা হয় ইলেকট্রোফোরেসিসের ক্যারেক্টারিস্টিক্স হিসাব করার জন্য। ইলেকট্রোঅসমোসিসের ব্যাপারে আমরা এই ক্লাসটা শেষ হলে ইলেকট্রোঅসমোসিসের ব্যাপারে শিখবো। ইলেকট্রোঅসমোসিস খুবই ইন্টারেস্টিং একটা টপিক। এগুলি ইউজ করে অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস বানানো যায়। মানে অনেক সুন্দর সুন্দর মাইক্রো সেন্সর বানানো যায়, বায়োলজিক্যাল সেন্সর বানানো যায়। খুবই হাইলি ইন্টারেস্টিং। আপনাদের কারো কি ইচ্ছা আছে ভবিষ্যতে বায়ো ইঞ্জিনিয়ারিং বা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এ রিসার্চ করার? ইচ্ছা তো অবশ্যই আছে, কারণ বায়োমেডিক্যাল সেক্টরে রিসার্চের জায়গাটা অনেক বেশি। আপনাদের যদি ইচ্ছা থাকে আপনারা করতে পারেন, বায়োমেডিক্যাল মাইক্রোসিস্টেম দিয়ে ইন্টারনেটে সার্চ করতে পারেন যে কি কি অ্যাডভান্সড বায়োলজিক্যাল সেন্সর আছে, যেগুলোতে আপনার ইলেকট্রোফোরেসিস, ইলেকট্রোঅসমোসিস, তারপর মনে করেন আপনার আর কি কি- আমি কাজ করছি ইলেকট্রোফোরেসিস আর ইলেকট্রোঅসমোসিস নিয়ে। এবার তো আরো অনেক কিছু আছে, ক্যান্টিলিভার সেন্সর আছে, অনেক কিছু আছে। যেমন মনে করেন যে আমরা ডিএনএ সিকোয়েন্সিং যেটা করি, ডিএনএ সিকোয়েন্সিং এর কিন্তু একটা পার্ট আছে যেটাতে আপনার ইলেকট্রোফোরেসিস কাজে লাগে। সো সেগুলো আপনারা চেক করে দেখতে পারেন যে জেল ইলেকট্রোফোরেসিস কাকে বলে। ডিএনএ সিকোয়েন্সিং করার সময় জেল ইলেকট্রোফোরেসিস করে। যেকোনো ক্রাইম সিনে মনে করেন কেউ ডিএনএ রেখে গেছে, এই ডিএনএটা চেক করবে। তখন কিভাবে চেক করে? এটা কিন্তু এই জেল ইলেকট্রোফোরেসিস দিয়ে চেক করে। কারণ ডিএনএ, আরএনএ বা প্রোটিন এগুলি আমি আপনাদেরকে বলছিলাম একটা ক্লাসে যেগুলো হলো নেগেটিভলি চার্জড। নরমাল পিএইচ এ এরা হলো নেগেটিভলি চার্জ। স্বাভাবিকভাবে আপনি যদি একটা ইলেকট্রিক ফিল্ড এপ্লাই করেন, কোন একটা মিডিয়ামের মধ্যে ডিএনএ আছে বা আরএনএ আছে, ওই জায়গায় আপনি যদি ইলেকট্রিক ফিল্ড এপ্লাই করেন, স্বাভাবিকভাবে ডিএনএ গুলো চেষ্টা করবে যে পজিটিভের দিকে যাওয়ার জন্য, তাই না? কারণ যেহেতু ওরা নেগেটিভলি চার্জ, ওরা অন্যান্য আয়নের মতনই চেষ্টা করবে পজিটিভের দিকে যাওয়ার জন্য।
এখন সমস্যা হলো কি একেকটা ডিএনএ এর সাইজ একেক রকম। মানে ডিএনএ এর একটা পার্ট যে আপনি রেখে গেছেন তো জাস্ট ডিএনএ এর একটা অংশ। মানে আপনি তো হোল জিনোম তো আর রেখে যাওয়া সম্ভব না। তো আপনি পুরা জিনোমের অল্প একটু একটা অংশ রেখে গেছেন। এটার সাইজ অনুযায়ী একেকজন একেক দূরত্ব পর্যন্ত যেতে পারে। মানে যারা বড়, যারা মোটা-সোটা ওরা একটা দূর পর্যন্ত গিয়ে থেমে যায়। আর যেতে পারে না। আর যারা ছোট ওরা অনেক দূর পর্যন্ত যায়। তো এইভাবে একটা ব্যান্ডের মতো তৈরি হয় আপনার। দেখবেন যে আপনার যখন ইসের রিপোর্টটা দেয়, ওই ডিএনএ সিকোয়েন্সিং করার রিপোর্টটা দেয়, দেখবেন যে ওইটার মধ্যে একটা ব্যান্ড থাকে এরকম। কালো, কালো আবার ট্রান্সপারেন্ট, কালো, কালো আবার ট্রান্সপারেন্ট এরকম একটা ব্যান্ডের মতো থাকে। ওটা আসলে ওই যে কত একেকটা ডিএনএ বা প্রোটিন কত দূর পর্যন্ত যেতে পারছে ওই ইলেকট্রিক ফিল্ডের কারণে। সেটার একটা ছবি ওরা দেয় ডিএনএ সিকোয়েন্সিং এর সঙ্গে। তো ওইটা অ্যাকচুয়ালি জেল ইলেক্ট্রোফোরেসিস এর মাধ্যমে হয়। তো আপনারা যদি যে নার্নস্ট ইকুয়েশন এর যদি দেখতে চান, মানে অ্যাপ্লিকেশন দেখতে চান, তখন আপনারা করতে পারেন যে জেল ইলেক্ট্রোফোরেসিস এ কিভাবে এটা এপ্লাই করা হয়। ওই জিনিসটা দেখতে পারেন। আচ্ছা, ঠিক আছে। তো আজকের এই টপিকে আবার ফেরত আসি। তো আমরা এই নার্নস্ট ইকুয়েশন ইউজ করে আমরা হাফ সেল পটেনশিয়ালটা হিসাব করতে পারি। হাফ সেল পটেনশিয়াল হিসাব করার জন্য আমাদেরকে যেটা করতে হবে যে সমান ই নট প্লাস আরটি বাই এনএফ লন এ, এটা হলো গিয়ে ক্যাটায়নের যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটির কোএফিসিয়েন্ট আমরা এখানে দিব। এখানে ই নটটা হলে গিয়ে যেকোনো একটা জানা হাফ সেল পটেনশিয়াল। যে আমরা আগের কোনো একটা হাফ সেল পটেনশিয়াল একটা নির্দিষ্ট টেম্পারেচারে আমরা ওর হাফ সেল পটেনশিয়ালটা জানি। জানার পরে আমরা বর্তমানে যে যে পটেনশিয়াল সেই চেঞ্জ যে টেম্পারেচার, সেই চেঞ্জ টেম্পারেচার এখানে ইনপুট দিলাম। ইনপুট দেওয়ার পরে এই টোটাল জিনিসটা ক্যালকুলেট করার পরে আমরা ওর নতুন হাফ সেল পটেনশিয়ালটা বের করতে পারি। নার্নস্ট ইকুয়েশন ইউজ করে। তো এখান থেকে আমাদের আর বেশি কিছু পড়া লাগবে না। তো আমরা এখন হাফ সেল পটেনশিয়াল হিসাব করলাম আর হলে গিয়ে রেজিস্ট্যান্স এর কারণে যে ওভার পটেনশিয়াল সেটা হিসাব করলাম। এখন এই ২ টা পটেনশিয়ালকে ওভারকাম করতে হবে। আমরা যদি এই পুরা সেলের ভিতর দিয়ে কোনো একটা কারেন্ট পাস করতে চাই, তাহলে আমাদের এই যে ২ টা ব্যাটারি আছে, এই ২ টা ব্যাটারিকে ওভারকাম করতে হবে। সেই ওভারকাম করার জন্য আমাদের একটা ভোল্টেজ লাগবে। এই ভোল্টেজটাকে আমরা বলতেছি হলো গিয়ে অ্যাক্টিভেশন ওভার পটেনশিয়াল। এখানে লেখা আছে দেখেন, "দ্য চার্জ ট্রান্সফার প্রসেস ইনভলভড ইন অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন আর নট entirely reversible. In order for metal atoms to be oxidized to metal ions that are capable of going into solution, the atom must overcome the energy barrier which governs the kinetics of the reaction." মানে আমাদের ইন্টারফেসের মধ্যে যে ২ ধরনের আয়ন জমা হইছে, ওই ২ ধরনের আয়নের কারণে অবশ্যই ওই জায়গায় আমাদের একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। এখন কারেন্টকে যদি ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডিরেকশনে যেতে হয়, তাহলে অবশ্যই ওই ভোল্টেজের থেকে একটা বড় ভোল্টেজ এপ্লাই করতে হবে আমাদের। মনে করেন একটা ইন্টারফেসের মধ্যে আমার ভোল্টেজ আছে হলো গিয়ে 0.7 ভোল্ট বা ৭০০ মিলিভোল্ট একটা ইন্টারফেসের মধ্যে আছে। এখন কারেন্ট যদি অপোজিট ডাইরেকশনে যেতে চায়, অবশ্যই আমাকে এপ্লাই করতে হবে ওর থেকে বড় একটা ভোল্টেজ। 0.7 এর থেকে বড় একটা ভোল্টেজ এপ্লাই করতে হবে। যখনই আমরা 0.7 এর থেকে বড় একটা ভোল্টেজ এপ্লাই করব, তখন কারেন্ট পাস করা শুরু করবে। এর আগ পর্যন্ত কিন্তু কারেন্ট পাস করতে পারবে না। কারণ ইন্টারফেসের মধ্যে আমার যে আয়নগুলো আছে, সেই আয়নের কারণে যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হইছে, ইলেকট্রিক ফিল্ডটা আমার সবসময় কারেন্টকে বাধা দিবে। এটাকে আমরা তুলনা করতে পারি একটা ডায়োডের সঙ্গে। একটা ডায়োডে আমার সবসময় বিল্ট ইন একটা ভোল্টেজ সোর্স আছে 0.7 ভোল্টের। তো আমরা যদি এই 0.7 ভোল্টের অপোজিট দিকে কারেন্ট যদি পাস করতে চাই, আমাদের সবসময় একটা ভোল্টেজ এপ্লাই করতে হবে যেটা 0.7 ভোল্টের থেকে বড়। এইজন্য আমরা ওইটাকে বলি যে অ্যাক্টিভেশন ভোল্টেজ। আমরা যতক্ষণ পর্যন্ত 0.7 ভোল্টটাকে ওভারকাম না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার ডায়োডটা অ্যাক্টিভেট হবে না। সিমিলারলি আমার ইলেক্ট্রোলাইট ইন্টারফেসের মধ্যে যে হাফ সেল পটেনশিয়াল এবং রেজিস্ট্যান্স এর কারণে যে ভোল্টেজ ড্রপটা হইতেছে, আমাদেরকে সবসময় মিনিংফুল একটা কারেন্ট দেখার জন্য এর থেকে বেশি ভোল্টেজ এপ্লাই করতে হবে। সো এজন্য আমাদেরকে এমন একটা ইলেকট্রোড নিতে হবে, এমন একটা ইলেকট্রোড সিলেক্ট করতে হবে যে ইলেকট্রোডটার যে বিল্ট ইন ভোল্টেজ সোর্সটা অনেক ছোট। ভোল্টেজের মানটা অনেক কম। তো এইজন্য আমাদেরকে একটা পারফেক্টলি নন পোলারাইজেবল ইলেকট্রোড লাগবে। যেটা নরমাল অবস্থায় এটার মধ্যে কোনো ভোল্টেজ সোর্স থাকবেই না। নরমাল অবস্থায় এটার ইন্টারফেসে আমরা যদি ২ সাইডে যদি ভোল্টমিটার দিই, আমরা অলমোস্ট 0 ভোল্ট রিডিং পাবো। তো এখানে দেখেন এরকম ২ ধরনের ইলেকট্রোডের উদাহরণ দেওয়া আছে। একটা হলো পারফেক্টলি পোলারাইজেবল ইলেকট্রোড, একটা হলো পারফেক্টলি নন পোলারাইজেবল ইলেকট্রোড। পারফেক্টলি পোলারাইজেবল ইলেকট্রোড হলো এটা যেটা সাধারণ অবস্থায় একদম সবসময় পোলারাইজড অবস্থায় থাকে। মানে এটার ইন্টারফেসের মধ্যে সবসময় একটা চার্জের লেয়ার থাকবে। These are electrodes in which no crosses the electrode-electrolyte interface. No ion হবে। No ion crosses the electrode-electrolyte interface when a current is applied. আপনাদের কি কোনো কোয়েশ্চেন আছে পারফেক্টলি পোলারাইজেবল ইলেকট্রোডের ব্যাপারে? তো পারফেক্টলি পোলারাইজেবল ইলেকট্রোডের উদাহরণ হলো গিয়ে প্লাটিনাম ইলেকট্রোড।
আর পারফেক্টলি নন পোলারাইজেবল ইলেকট্রোড উদাহরণ হলো গিয়ে সিলভার ক্লোরাইড ইলেকট্রোড। সিলভার ক্লোরাইড ইলেকট্রোডের যেই ইন্টারফেসটা থাকে, ইন্টারফেস দিয়ে আপনার সবসময় আয়ন ট্রান্সফার হইতে পারে, মানে যে কোনো দিকে, বোথ দিকে আয়ন ট্রান্সফার হইতে পারে, এবং এটার মধ্যে কোনো পোলারিটি থাকে না। কেউ কিছু বলছেন? স্যার এখানে এই যে পারফেক্টলি পোলারাইজেবল ইলেকট্রোড যেটা এখানে স্যার দেয়া আছে যে ইউজ ফর রেকর্ডিং, আর এখানে নন পোলারাইজেবল যেটা হচ্ছে ইউজ ফর সিমুলেশন, মানে স্টিমুলেশন। এটা স্যার একটু, হ্যাঁ স্যার স্টিমুলেশন, এটা স্যার একটু বুঝলাম না। এটা রেকর্ডিং এর জন্য, মানে আপনি যখন শরীরের থেকে কোনো একটা সিগন্যাল গ্যাদার করবেন, শরীরের থেকে মনে করেন ইসিজি বা ইএমজি গ্যাদার করতেছেন, তখন আপনারা পারফেক্টলি পোলারাইজেবল ইলেকট্রোড ইউজ করতে পারবেন। কারণ পারফেক্টলি পোলারাইজেবল ইলেকট্রোডে আপনার একটা অ্যাক্টিভেশন ভোল্টেজ দেওয়া লাগবে। ওই অ্যাক্টিভেশন ভোল্টেজটা দিলে তারপর ও হলে গিয়ে এই জিনিসটা রেকর্ড করতে পারবে। তো এখানে যেহেতু আমরা দেখছি যে এই ইসের ক্ষেত্রে আপনার ইসিজি বা ইএমজির ক্ষেত্রে আমরা একটা ডিফারেনশিয়াল ইউজ করি, ডিফারেনশিয়াল সিস্টেম ইউজ করি। সো ডিফারেনশিয়াল সিস্টেমে আমাদের দুইটা সাইড যদি পোলারাইজড অবস্থাতে থাকে, তাহলে একে অপরের ভোল্টেজকে ক্যান্সেল আউট করবে। আর আমরা যদি এখান থেকে প্লাটিনামের দেখি, অ্যাক্টিভেশন হাফ সেল পটেনশিয়াল যদি দেখি, প্লাটিনামের হাফ সেল পটেনশিয়াল আমাদের আছে হলে গিয়ে একটু সার্চ করে বলতেছি। প্লাটিনামের হাফ সেল পটেনশিয়াল অনেক হাই। প্লাটিনামের হাফ সেল পটেনশিয়াল হলে গিয়ে +1.2 ভোল্ট। হ্যাঁ, প্লাটিনামের হলে গিয়ে 1.2 ভোল্ট। সো আপনার যখন রেকর্ডিং এর ক্ষেত্রে আপনি দুইটা প্রান্তে যখন প্লাটিনাম ইউজ করবেন, তখন চান্সেস আর যে এই দুইটা ক্যান্সেল আউট হয়ে যাবে। আর আরেকটা কারণ আছে হলে গিয়ে পোলারাইজেবিলিটি, সেটা হলে গিয়ে ভুলে গেছি, দাঁড়ান আমি মনে করি। এটা হলে কিসের সঙ্গে, ফ্রিকোয়েন্সির সঙ্গে একটা কারণ আছে। আপনি যখন হাই ফ্রিকোয়েন্সি মেজারমেন্ট নিবেন, যখন মেজারমেন্ট নিবেন, তখন আপনার এই প্লাটিনামের যে ইলেকট্রোডটা থাকবে, যেহেতু এটা ক্যাপাসিটরের মতো বিহেভ করে, এজন্য হাই ফ্রিকোয়েন্সি মেজারমেন্টের ক্ষেত্রে বা রেকর্ডিং এর ক্ষেত্রে আপনার এই পারফেক্টলি পোলারাইজেবল ইলেকট্রোড ইউজ করা হয়। কারণ পারফেক্টলি পোলারাইজেবল ইলেকট্রোড যদি আপনি ইউজ করেন, তো সেই ক্ষেত্রে ও ডিসি কে ব্লক করবে। যেহেতু ও একটা ক্যাপাসিটর, সো এটা ডিসিটাকে ব্লক করবে, মানে সবসময় ক্যাপাসিটরের মতো আচরণ করবে। এবং হাই ফ্রিকোয়েন্সির সিগন্যালটা খুব সহজেই এটার ভিতর দিয়ে পাস করে চলে যাবে। মনে করেন আপনি ইইজি বা ইএমজি যদি রেকর্ড করতে চান, যেটার ফ্রিকোয়েন্সি, ইএমজি যদি রেকর্ড করতে চান, যেটা হলো গিয়ে আপনার হাই ফ্রিকোয়েন্সির দিকে, তখন এই প্লাটিনাম ইলেকট্রোডটা আপনার জন্য প্রেফারেবল হবে। কিন্তু আপনি যদি আমাকে ইইজি রেকর্ড করতে চান, ইইজি রেকর্ড করতে হলে আপনার দেখতে হবে হলো গিয়ে লোয়ার ফ্রিকোয়েন্সি। তো আমার মনে হয় যে লোয়ার ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে আপনার লোয়ার ফ্রিকোয়েন্সি রেকর্ডিং এর ক্ষেত্রে প্লাটিনাম ইলেকট্রোড ভালো একটা অপশন হবে না। কারণ যেহেতু এটা ক্যাপাসিটরের মতো বিহেভ করে, যত আপনি লোয়ার ফ্রিকোয়েন্সির দিকে যেতে থাকবেন, তত এটা করতে থাকবে। এই পোলারাইজেশন ইফেক্টটা আপনার টোটাল রেকর্ডিং প্রসেসটাকে এফেক্ট করতে থাকবে। সো আপনি যত লোয়ার ফ্রিকোয়েন্সির দিকে যেতে থাকবেন, তত আপনার জন্য পারফেক্ট হবে হলে গিয়ে একটা সিলভার ক্লোরাইড ইলেকট্রোড। মানে এখানে লেখা আছে যে ইউজ ফর রেকর্ডিং, এই কথাটার মানে এটা না যে এটা হোল ফ্রিকোয়েন্সি স্পেকট্রামে এটা রেকর্ডিং এর জন্য ভালোভাবে কাজ করবে। তো হায়ার ফ্রিকোয়েন্সির জন্য আমার প্লাটিনাম কোনো সমস্যা হবে না। হায়ার ফ্রিকোয়েন্সি একটা যদি ডিফারেনশিয়াল সিগন্যাল যদি আপনি নেন, হায়ার ফ্রিকোয়েন্সি ডিফারেনশিয়াল সিগন্যালের জন্য আপনার প্লাটিনাম প্রিফার্ড হইতে পারে। কিন্তু লোয়ার ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট যদি আপনার থাকে সিগন্যালের মধ্যে, তাহলে আমার পার্সোনাল অপিনিয়ন হলে কি ওই জায়গাতে আপনার সিলভার ক্লোরাইড বেটার পারফর্ম করবে। যেহেতু এটার মধ্যে কোনো ক্যাপাসিটর কম্পোনেন্ট নাই, এটা পুরো সবসময় এটা রেজিস্টরের মতো বিহেভ করে, মানে আপনি যে কোনো দিকে কারেন্ট পাস করতে পারেন। রেজিস্টর মানে হলে কি আপনি যদি বাম থেকে ডানেও যদি কারেন্ট নেন, কারেন্টটা বাধা পাবে না। কিন্তু ক্যাপাসিটরের ক্ষেত্রে সমস্যা কি, ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা জানি ক্যাপাসিটরের একটা পজিটিভ এবং নেগেটিভ পোল থাকে।
সো সাপোজ এই সাইডে পজিটিভ, বাম সাইডে পজিটিভ, ডান সাইডে নেগেটিভ। এখন আমরা জানি যে পজিটিভ থেকে নেগেটিভের দিকে এখানে সবসময় একটা ভোল্টেজ আছে। কিন্তু আমি যদি এটার উল্টা দিকে ভোল্টেজ এপ্লাই করি, মানে এইটা হলো গিয়ে নরমালি আমার পজিটিভ, এই সাইডটা হলো গিয়ে আমার পজিটিভ, এই সাইডটা হলো গিয়ে নেগেটিভ। এখন আমি যদি আমার ব্যাটারিটার এই সাইডে পজিটিভ কানেক্ট করলাম আর এই সাইডে নেগেটিভ কানেক্ট করলাম, মানে ক্যাপাসিটরটার সঙ্গে আমি যে ব্যাটারিটা কানেক্ট করছি, তখন কারেন্টটা যাওয়ার পথে দেখবে যে না, এখানে আমার একটা ভোল্টেজ ব্যারিয়ার আছে। তখন আমাকে এমন একটা ভোল্টেজ এপ্লাই করতে হবে যে ভোল্টেজটা এই ভোল্টেজটাকে সুপারসিড করে। তখনই এই জিনিসটা পাস করবে। তো আপনার এই ধরনের সিচুয়েশনে আপনার এই পারফেক্টলি পোলারাইজেবল ইলেকট্রোড প্রিফারেবল হবে না। আপনার যখন লো ভোল্টেজ কম্পোনেন্ট এবং লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট থাকবে, তখন পারফেক্টলি পোলারাইজেবল ইলেকট্রোড আপনার জন্য প্রিফারেবল হবে না। আপনি যখন লো ফ্রিকোয়েন্সি এবং লো ভোল্টেজ কম্পোনেন্ট থাকবে, তখন আপনি একটা রেজিস্টিভ ইলেকট্রোড ইন্টারফেস চাবেন, যেটাতে কারেন্ট চাইলে এদিকেও যেতে পারে, এদিকেও যেতে পারে। এটার জন্য আপনার আলাদা কোনো অ্যাক্টিভেশন ভোল্টেজের প্রয়োজন হয় না। আপনার কোশ্চেনে কি কিছুটা উত্তর পাইছেন? জি স্যার। উম, ঠিক আছে। তো পোলারাইজেবিলিটি এবং হাফ সেল পটেনশিয়ালের দিক থেকে যদি আমরা বিবেচনা করি, তাহলে আমরা দেখব যে বোথ কেসেস সিলভার ক্লোরাইড হলে কি আমাদের জন্য পারফেক্ট ইলেকট্রোড। কারণ এটা হলে কি পারফেক্টলি নন পোলারাইজেবল ইলেকট্রোড ফার্স্ট অফ অল, এবং সেকেন্ড অফ অল এটার হাফ সেল পটেনশিয়াল খুবই কম। এবং ২ টার কারণেই হলো গিয়ে এটার মধ্যে দিয়ে যে কারেন্টটা পাস করে, এই কারেন্টটা অ্যাকচুয়ালি নরমাল জারণ বিজারণের মাধ্যমে পাস করে না। এটা যে কারণে পাস করে সেটার নাম হলো কি রিভার্স রিডাক্স রিঅ্যাকশন, RRR। সো এইজন্য এটার ক্যারেক্টারিস্টিক্স যে নন পোলারাইজেবল এবং হাফ সেল পটেনশিয়াল অনেক কম। এই ২ টাই অ্যাকচুয়ালি এটার স্পেশাল যে ইলেকট্রন আয়ন ট্রান্সফারের যে প্রসেস, এই প্রসেসটার কারণেই এই ক্যারেক্টারিস্টিক্স গুলো অ্যারাইজ করে সিলভার ক্লোরাইডের মধ্যে। এজন্য সিলভার ক্লোরাইড আপনার স্টিমুলেশনের ক্ষেত্রেও যেমন বলেন, আমরা রেকর্ডিং এর ক্ষেত্রেও সিলভার ক্লোরাইড ইউজ করি। সো সিলভার ক্লোরাইড এর জন্য বায়োলজিক্যাল কেসে সিলভার ক্লোরাইডটা একমাত্র প্রিফারেবল ইলেকট্রোড। কিন্তু এটার মেইন সমস্যা যেটা, এটার ইন্টারফেসের মধ্যে আপনার অনেক বেশি ক্লোরিন আয়ন থাকতে হবে এটাকে কাজ করার জন্য। আমাদের যে এরপরের কনসিডারেশন থাকতে হবে ইলেকট্রোড ডিজাইন করার সময়, সেটা হলো গিয়ে মোশন আর্টিফ্যাক্ট। মোশন আর্টিফ্যাক্ট বোঝাটা খুবই সহজ। মোশন আর্টিফ্যাক্ট হলে কি কারো শরীরে যখন ইলেকট্রোড লাগানো থাকে, সে যদি নড়াচড়া করে, তখন মোমেন্টারিলি তার মধ্যে ইলেকট্রোড এবং তার স্কিনের মধ্যে কন্ট্যাক্টটা নষ্ট হয়ে যেতে পারে। কেউ যদি নড়াচড়া করে, মাঝখানে এয়ার গ্যাপ তৈরি হতে পারে, ইলেকট্রোডটা খুলে আসতে পারে। কিছু জায়গায় খুলে আসতে পারে। তো এইজন্য আপনার মনিটরের মধ্যে আপনি যে সিগন্যালটা দেখেন যে হঠাৎ করে কতগুলো স্পাইক দেখা যাচ্ছে পেশেন্ট যখন নড়াচড়া করে, সেটা আমরা খুব সহজেই মোশন আর্টিফ্যাক্ট বলে চালায় দিতে পারি যে এটা মোশন আর্টিফ্যাক্ট এর কারণে হইতেছে। তো আমরা ইলেকট্রোডটাকে এমনভাবে ডিজাইন করতে পারি যে মুভমেন্টের কারণে যে মোশন আর্টিফ্যাক্টটা হইতেছে, এই মোশন আর্টিফ্যাক্টটা যাতে রিডিউসড হয়। এই মোশন আর্টিফ্যাক্টটা রিডিউস করার জন্য আমরা সিলভার ক্লোরাইড ইউজ করি। সিলভার ক্লোরাইড একটা ম্যাজিক ইলেকট্রোড। সিলভার ক্লোরাইডের কারণে সবকিছু কমে যায়। কেন কমে যায় আল্লাহই জানে। কিন্তু সিলভার ক্লোরাইডের কারণে সবকিছু কমে যায়। তো সিলভার ক্লোরাইড দিয়ে যে মোশন আর্টিফ্যাক্ট যেভাবে দূর করা হয়, সেটা হলো গিয়ে এই ডিজাইনটা দেখলে আপনারা বুঝতে পারবেন। ফ্লোটিং ইলেকট্রোডের ডিজাইনটা। ছবিটা মনে হয় দেখতে পারতেছেন। এই ডিজাইনটাকে বলা হয় হলো গিয়ে ফ্লোটিং ইলেকট্রোড ডিজাইন। ইঞ্জিনিয়াররা এই ইলেকট্রোডটা ডিজাইন করছে যাতে আপনার হাত পা যখন নড়াচড়া করবে, পেশেন্ট নড়াচড়া করবে স্বাভাবিকভাবেই, তখন যাতে আপনার ইলেকট্রিক্যাল সিগন্যালটা ব্যাহত না হয় বা কম ব্যাহত হয়। এইজন্য এই ইলেকট্রোডটাকে ডিজাইন করা হয়েছে। সো ইলেকট্রোডটা দেখতে হলে গিয়ে এরকম একটা বাটির মতো। আমি যদি এটা দিয়ে আঁকি আরেকটু বুঝতে সুবিধা হবে। আ কলম দিয়ে আঁকি। ইলেকট্রোডটা বেসিক্যালি হলো গিয়ে দেখতে এরকম বাটির মতো একটা। ইলেকট্রোডটা হলো গিয়ে এরকম, আর এটা হলো গিয়ে আপনার হাত। মনে করেন এটা আমার হাত। আর মাঝখানে আমার জেল আছে অবশ্যই। আমি জেল দিয়ে ইলেকট্রোডটা কানেক্ট করব। তো ইলেকট্রোডটা বেসিক্যালি যেটা থাকে যে ইলেকট্রোডটার মধ্যে সিলভার ক্লোরাইডের মেটালটা থাকে হলো গিয়ে এই জায়গাতে। এটা হলো গিয়ে আমার AgAgCl। আর মনে করেন একটা নরমাল তার দিয়ে আমার এটা অ্যামপ্লিফায়ারের মধ্যে দেওয়া থাকে। আর এই মাঝখানের যে জায়গাটা, বাটির মাঝখানের যে জায়গাটা, এই মাঝখানের জায়গাটাতে থাকে জেল। ভিতরটা ভর্তি থাকে হলো গিয়ে জেল। এবং এই জেলটা অবশ্যই আমাদের ক্লোরিন এনরিচড হইতে হবে, এই জেলটা।
তো এখন মজার ব্যাপার কি হয় দেখেন, মনে করেন হাতটা ডানে বা বাঁয়ে মুভমেন্ট করবে। হাতটা ডানে বা বাঁয়ে মুভমেন্ট করবে। হাতটা ডানে বাঁয়ে মুভমেন্ট করলে কি হবে? দেখবেন যে হাতটা ডানে বাঁয়ে মুভ করলে এই ইলেকট্রোডটা সরে যেতে চাবে। মনে করেন হাতটা এদিকে মুভ করতেছে কিন্তু ইলেকট্রোডটা জায়গা মতো থাকতে চাবে। সো জায়গা মতো থাকতে চাইলে আপনার নরমাল যদি মেটাল ইলেকট্রোড হইতো সেখানে আপনার এখানে একটা ডিসকন্টিনিউইটি তৈরি হইতে পারত। কিন্তু এই জিনিসটা যেহেতু ফ্লোটিং, ইলেকট্রোডটা একটা জেল ইন্টারফেসের মধ্যে ফ্লোটিং। ইলেকট্রোডের যে মেটালটা, এই মেটালটা কিন্তু আপনার শরীরের সঙ্গে কোনো ডাইরেক্টলি কানেক্টেড না। ও একটা জেল ইন্টারফেসের মাধ্যমে কানেক্টেড। তো শরীর যখন মুভমেন্ট করতে চাবে, জেল চাবে কি সবসময় শরীরের সঙ্গে অ্যাডহিয়ার করে থাকার জন্য। কারণ জেলের যেহেতু একটা অ্যাডিশন ক্যারেক্টারিস্টিক্স আছে, জেল সবসময় চেষ্টা করবে যে শরীরের সঙ্গে অ্যাডহিয়ার করে থাকার জন্য। তো আপনার শরীর যতই মুভমেন্ট করুক, জেলের যে লেয়ারটা, এই লেয়ারটা চেষ্টা করবে যে নিজের মতো ও একদম জেলাটিন তো দেখছেনই থকথকে, মানে জায়গায় থকথকে হয়ে পড়ে থাকার চেষ্টা করবে। তো তখন এই জেলটার কারণে আপনার এই ইলেকট্রোডটা, এই ফ্লোটিং যে ইলেকট্রোডটা আছে, এই ফ্লোটিং ইলেকট্রোডটা অলওয়েজ আপনার শরীরের সঙ্গে জেল মিডিয়ামের মাধ্যমে কানেক্টেড থাকবে। কিন্তু আপনি যদি শরীরের মধ্যে নরমাল একটা মেটালের প্লেট ইউজ করতেন, জাস্ট একটা মেটালের প্লেট এবং এখানে হলো গিয়ে আপনার জেল। এখন মনে করেন শরীরটা মুভমেন্ট করতেছে। শরীরটা মুভমেন্ট করলে মেটালের কোনো একটা অংশে মনে করেন এই জেলের মধ্যে একটা এয়ার গ্যাপ তৈরি হয়ে গেল। এই জায়গাটার মধ্যে এখন একটা এয়ার গ্যাপ তৈরি হয়ে গেছে। যদি এয়ার গ্যাপ তৈরি হয়ে যায় তাহলে কিন্তু এই জায়গাটা একটা ক্যাপাসিটর হিসেবে কাজ করবে। তো টোটাল যেই সার্কিট, এই টোটাল সার্কিটের মধ্যে আমার একটা ক্যাপাসিট্যান্স ইনক্লুড হয়ে যাবে। তখন আমার এই জিনিসটার কন্টাক্ট ইম্পিডেন্সটা চেঞ্জ হয়ে যাবে। তো কন্টাক্ট ইম্পিডেন্সটা যাতে চেঞ্জ না হয় এজন্য আমরা এই ফ্লোটিং ইলেকট্রোড ডিজাইনটা ইউজ করি। যে একটা বাকেটের মতো চিন্তা করতে পারেন। এই বাকেটের ভিতরটা জেল দ্বারা ভর্তি এবং ইলেকট্রোডটা আমার ফ্লোটিং। যেকোনো কিছু যখন শরীরের সঙ্গে কানেক্টেড থাকে না তখন আমরা ওই জিনিসটাকে বলি ফ্লোটিং। যেমন কোনো একটা ইলেকট্রিক্যাল সার্কিট যখন গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট থাকে না, তখন আমরা ওইটাকে বলি ফ্লোটিং। তেমনি এই ইলেকট্রোডটা হলো গিয়ে ফ্লোটিং, শরীরের সঙ্গে ডাইরেক্ট কানেক্টেড না। তো ওই জিনিসটাকে এখানে দেখানো হয়েছে আরেকটু সুন্দরভাবে, যে আপনার কাপের মতো থাকে, প্লাস্টিক কাপের মতো থাকে। ওরা লিখছে যে এটার মধ্যে একটা জেল কোটেড স্পঞ্জ থাকে ভিতরে এবং আপনার যে সিলভার ক্লোরাইডের যে ইলেকট্রোডটা, এই ইলেকট্রোডটা এই যে এখানে ফ্লোটিং অবস্থায় আছে। এই জিনিসটা আমরা সবচেয়ে ভালো কোথায় দেখতে পারি? আপনারা যদি মেডিকেলে যান, কখনো মেডিকেলে গিয়ে যদি ইসিজি করান বা অন্য কোনো ইলেকট্রিক্যাল টেস্ট যদি করান, তাহলে আপনারা দেখবেন যে সিঙ্গেল টাইম ইউজ ইলেকট্রোড কতগুলো শরীরের মধ্যে বসানো হয়। কখনো দেখছেন আপনারা সিঙ্গেল টাইম ইউজ ইলেকট্রোড? না স্যার। সিঙ্গেল টাইম ইলেকট্রোড দেখেন নাই কখনো? সাদা ইলেকট্রোড শরীরের মধ্যে বসানো থাকে যে? দাঁড়ান আমি দেখি। স্যার দেখলে হয়তো বুঝতে পারবো একই জিনিসটা। এই যে এগুলো। এরকম দেখছেন কখনো? শরীরের মধ্যে স্টিকার খুলে নিচে একটা স্টিকার থাকে এটা। এই যে এরকম দেখতে। এইটি নিচের স্যার। হ্যাঁ দেখছেন না? দেখছি স্যার। নিচের জি পার্টটাতে স্যার। একটা স্টিকার থাকে। স্টিকারটা খুলে তারপর শরীরের মধ্যে বসানো হয়। এই ইলেকট্রোডটা কিন্তু একটা ফ্লোটিং ইলেকট্রোড। মানে অবাক করা হলেও এই জিনিসটা কিন্তু একটা ফ্লোটিং ইলেকট্রোড। কিভাবে ফ্লোটিং ইলেকট্রোড? আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে এই সাইড চলে গেল। এই যে সাইডের যে লেয়ারটা স্পঞ্জের মতো, এই জায়গাটা হলো কি আমার অ্যাডিসিভ। ঠিক আছে? এইখানে হলো কি অ্যাডিসিভ পার্টটা থাকে, আঠালো পার্টটা থাকে যেটা হলো কি শরীরের সঙ্গে অ্যাডহিয়ার করে রাখে এই স্টিকারটাকে। এবং এই মাঝখানের যে অংশটা দেখতেছেন, মাঝখানের যে গোল অংশটা, আরেকটু ক্লোজ আপ একটা ছবি পাওয়া গেলে ভালো হতো। হুম। এই যে মাঝখানের যে গোল যে সেকেন্ড রিংটা দেখতেছেন, এই রিংটা বেসিক্যালি হলো কি আপনার জেল। এই জিনিসটার মধ্যে থকথকে একটা জেল থাকে। খুবই থকথকে, অত্যন্ত ভিসকাস একটা জেল থাকে। এবং এই সাইডে যে লাস্টের যে গোল কালো রঙের রিংটা দেখতেছেন, এই রিংটা হলো কি আমার ইলেকট্রোড, সেই ফ্লোটিং ইলেকট্রোড। এবং এটার অপর সাইডে যদি দেখেন তাহলে এখানে থাকে হলো গিয়ে একটা বাটন। এই বাটনের মধ্যে আমরা বিভিন্ন ধরনের ইলেকট্রোডকে কানেক্ট করি। এই যে দেখেন একটা সার্কিটের মধ্যে থেকে গেছে, এটা একটা ইসিজি সার্কিট। যেহেতু যে এলএ, আরএ আর এলএল, এটা একটা ইসিজি সার্কিট। তো এখানে যে আপনার ইটা থাকে, ইলেকট্রিক্যাল কানেকশনটা জাস্ট এই বাটনের মধ্যে এসে ক্লিক করে বসে যায়। এটা খুব কম দামি কিন্তু এটা একটা ফ্লোটিং ইলেকট্রোড। শুধুমাত্র ওই কারণে যে আপনার রোগী যদি মুভমেন্ট করে যাতে আপনার এখানে কোনো সমস্যা না হয়। এজন্য আমরা এখানে ফ্লোটিং ইলেকট্রোড ইউজ করি। আপনারা কি ফ্লোটিং ইলেকট্রোডের কনসেপ্টটা বুঝতে পারছেন?
কি লাভ হবে মোটামুটি ফ্লোটিং ইলেকট্রোড দিলে? ফ্লোটিং ইলেকট্রোডটা আপনারা যদি কেউ বায়োমেডিক্যালে কাজ করেন, ফ্লোটিং ইলেকট্রোডটা আপনাদের জন্য অত বেশি ইম্পর্টেন্ট হবে না, কারণ ফ্লোটিং ইলেকট্রোড সবসময় অ্যাভেলেবেল থাকবে আপনার কাছে। কিন্তু মনে করেন আপনি যখন ল্যাবে কাজ করতে যাবেন বা মনে করেন কোনো একটা কিছু ডেভেলপ করতেছেন, R&D তে কাজ করতেছেন, তখন কিন্তু আপনারা এরকম ডিসপোজেবল ইলেকট্রোড ইউজ করতে পারবেন না। কারণ ডিসপোজেবল ইলেকট্রোডটা বেশ এক্সপেন্সিভ এবং ব্যাচ টু ব্যাচ ডিসপোজেবল ইলেকট্রোডের আপনার ক্যারেক্টারিস্টিক্স ভ্যারি করে। সো আপনাদেরকে সবসময় চেষ্টা করতে হবে যে এমন একটা ইলেকট্রোড ইউজ করা যেটা কন্ট্রোলেবল এবং বারবার ইউজ করা যায়। তো আমরা অনেক সময় দেখা যায় যে এরকম ইউজ করি, বাটির মতো ইলেকট্রোড ইউজ করি যেটার ভিতরে আমরা জেল ভরে দিই। আমি আপনাকে দেখাই যে এরকম কতগুলো ইলেকট্রোড আছে। পিডিএফ ফিটে কাজ করতেছে না কেন জানি। আমরা এই ধরনের ইলেকট্রোড ইউজ করি ল্যাবের মধ্যে, এই ধরনের ইলেকট্রোড ইউজ করি। সো এই ইলেকট্রোডটা কি বেসিক্যালি এটা একটা সাকশন কাপ, মানে এটার পিছনে যে বেলুনের মতো অংশটা, এই বেলুনের মতো অংশটা যদি আপনি টিপ দিয়ে ধরেন তাহলে মাঝখানে বাতাস শূন্য হয়ে যায়, ভ্যাকিউম বাতাস শূন্য হয়ে যায়। এরপর আপনি যখন শরীরের মধ্যে বসান তখন ভ্যাকিউমের কারণে এই জিনিসটা আপনার শরীরের মধ্যে আটকে থাকে। তো আমরা করি নরমাল কি, ইসিজিতেও তো এই ধরনের এগুলো হ্যাঁ ব্যবহার করা হয় চেস্ট স্যার লিডে, ইলেকট্রোড চেস্ট লিডে আপনার বুকের মধ্যে যখন বসান চেস্টে। তখন হ্যাঁ এটা ইউজ করা হয়। তো এটার ভিতরে করি কি, এটার ভিতরে যে ওয়ালটা আছে আমরা করি কি, ভিতরের ওয়ালটার মধ্যে একটা জেল মেখে দিই। জি জেল মেখে দেওয়ার পরে তারপর যখন আমরা এটার পিছনের রাবারের মতো অংশটা ছেড়ে দিই তখন করে কি ও চামড়াকে টেনে নেয়। চামড়াকে টেনে এই প্রত্যেকটা দেওয়ালে চামড়ার সঙ্গে আটকে যায় এবং এই চামড়া আর ওর মাঝখানে সবসময় জেল থাকে। আবার আমরা অনেক সময় এরকম ফ্লোটিং ইলেকট্রোড ইউজ করি, কিছু কিছু ল্যাবে এরকম ফ্লোটিং ইলেকট্রোড থাকে, যেমন ইজির ক্ষেত্রে। ইজির ক্ষেত্রে এই ধরনের ইলেকট্রোডগুলো আমরা ইউজ করি। আপনাদেরকে আমি ইজির একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা কেউ ভিডিওটা দেখছিলেন কিভাবে একটা বাচ্চাকে প্রিপেয়ার করা হয় ইজির জন্য? জি স্যার। ওটার মধ্যে দেখছেন যে ওরকম একটা কাপের মতো নেয় এবং এটার ভিতরে ফার্স্টে জেল ভরে, জেল ভরার পরে জোরে চাপ দিয়ে ওই মাথার মধ্যে বসায় দেয়। তারপর পিছনে একটা ছিদ্র থাকে, পিছনে ছিদ্রটা দিয়ে এক্সেস জেল বের হয়ে যায়। দেখছেন ওই ভিডিওটা? জি স্যার, দেখেছি স্যার। ওটাও কিন্তু একটা অনেক, ফ্লোটিং ইলেকট্রোড, ওটাও ওটা ফ্লোটিং অনেক ইলেকট্রোড, ক্রিটিক্যাল স্যার। ওটা অনেক ক্রিটিক্যাল। হ্যাঁ, তারপরে যখন জেলটা বের হয়ে যায় জেলটা মুছে তারপর এখানে একটা টেপ দিয়ে লাগাই দেওয়া হয়। ইজির ক্ষেত্রে এই ধরনের ইলেকট্রোড ইউজ করা হয় কারণ ইজির ইলেকট্রোড গুলা আহ, বেশিরভাগই থাকে হলে কি আপনার গোল্ডের, আর উপরে গোল্ডের বেশিরভাগই থাকে হলে কি গোল্ডের। সো গোল্ডের ইলেকট্রোড গুলো অনেক দামি এবং ডিসপোজেবল করে বানানো সম্ভব না। এই জন্য ইজির ইলেকট্রোড গুলোতে আপনার থাকে, এরকম ফ্লোটিং ইলেকট্রোডের ব্যবস্থা থাকে। ইজির ক্ষেত্রে গোল্ডের ইলেকট্রোড ব্যবহার করলে একটা সমস্যা হওয়ার কথা না। গোল্ডের হাফ সেল পটেনশিয়াল কত? গোল্ডের হাফ সেল পটেনশিয়াল তো অনেক হাই, 1.42। ইজিতে কেন গোল্ড ইলেকট্রোড ইউজ করে? কেউ কি বলতে পারবেন ইজিতে কেন গোল্ড ইলেকট্রোড ইউজ করে? স্যার, এটা সহজে কারোর সঙ্গে মিক্সড হয় না, কারণ তো এটা হচ্ছে হ্যাঁ, এটা আহ, একটা ঠিক, মানে ওর ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হবে না কারণ নোবেল ম্যাটেরিয়াল যেহেতু। জি স্যার। স্যার, কারণ ওটা হচ্ছে ইউজ করলে কোনো কিন্তু সাইড আমরা তো ইফেক্ট একটু আগে হবে না। দেখলাম যে সমস্যা হবে, পোলারাইজেশনের কারণে একটা সমস্যা হবে। এই জিনিসটা আমি আসলে এখন চিন্তা করিনি। দাঁড়ান দেখি।
ইন্টারনেটে বলতেছে যে আপনার ইইজির জন্য বায়াস পটেনশিয়াল খুব লো। বায়াস পটেনশিয়াল খুব লো থাকে এবং ইম্পিডেন্স খুব হাই থাকে। এইজন্য আপনার গোল্ড ইলেকট্রোড ইউজ করলে সমস্যা হয় না। কিন্তু আমি ওদের স্টেটমেন্টটা বুঝিনি ওরা কি বুঝাতে চাইছে। এটা নিয়ে আমাকে একটু দেখতে হবে যে কেন? আচ্ছা, ঠিক আছে। সো এখানে আরেকটা জিনিস যেটা মডেল দেওয়া আছে যে আমাদের ইলেকট্রোড এবং স্কিনের ইন্টারফেসের মডেলটা দেওয়া আছে। সো আমাদের জেনারেলি শরীরের যে ইম্পিডেন্সের মডেলটা এটা হলো গিয়ে জেনারেলি এটাকে বলে কোল মডেল। আপনারা যদি ইন্টারনেটে সার্চ দেন যে কোল মডেল কাকে বলে? কোল মডেল দিলে আপনারা দেখবেন এরকম রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটরের একটা নেটওয়ার্ক পাবেন। কোল মডেলটা আমি আপনাদেরকে দেখাইনি কারণ এটা আমি যে বইগুলো আপনাদের রেফারেন্স দিছি ওই বইয়ের মধ্যে কোল মডেলটা ছিল না। এটা ইলেকট্রোফিজিক্স মানে বায়ো ইলেকট্রোফিজিক্স ওগুলাতে পড়ানো হয় কোল মডেল। তো কোল মডেলটা বেসিক্যালি এরকম যে পুরা শরীরটাকে কতগুলা রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটর দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। আমরা যখন ভলিউম কন্ডাক্টর পড়ছিলাম, ভলিউম কন্ডাক্টরে আমরা পড়ছিলাম যে শরীরের মধ্যে কোনো ইন্ডাক্টর থাকে না। শরীরের মধ্যে শুধু থাকে হলো গিয়ে রেজিস্টর এবং ক্যাপাসিটর এবং কিছু ভোল্টেজ সোর্স। সো আমাদের এখানে এই ইলেকট্রোড আর শরীরের ইন্টারফেসটা যদি আমরা দেখা শুরু করি তাহলে দেখব যে ইলেকট্রোডটা যেখানে কানেক্টেড হয়েছে সেখানে আমাদের এখানে অবশ্যই একটা ক্যাপাসিট্যান্স আছে এবং রেজিস্ট্যান্স আছে। ইলেকট্রোডের নিজস্ব প্যারাসিটিক ক্যাপাসিট্যান্স এবং রেজিস্ট্যান্স যেটা হলো কি জেল ফেসের কারণে এখানে আমার একটা ক্যাপাসিট্যান্স তৈরি হবে। এরপরে জেল যেটা আছে বাকি রাস্তাটুকু ইন্টারফেসের পরে বাকি রাস্তাটুকু আমার পুরোপুরি রেজিস্টিভ। এখানে আর কোনো ক্যাপাসিটিভ থাকবে না কারণ সব ক্যাপাসিট্যান্স এই ইন্টারফেসের মধ্যেই আছে। এরপরে যদি আমরা যাই তারপরে আমরা দেখব যে এইখানে স্কিনের সঙ্গে যে জায়গাটাতে জেল লাগছে ওই জায়গাতে আমরা একটা হাফ সেল পটেনশিয়াল পাবো। এই হাফ সেল পটেনশিয়ালটাকে আমরা এখানে একটা ব্যাটারি দ্বারা রিপ্রেজেন্ট করছি। এরপরে হলো কি স্কিনের যেই অংশটুকু আছে যে এপিডার্মিসকে আবার বলা হলো কি যে স্ট্রেটাম কর্নিয়াম। কিন্তু এপিডার্মিস একদম জাস্ট স্কিনের আউটার লেয়ারটা। এই স্কিনের আউটার লেয়ারটাকে আমরা হলে গিয়ে এখানে ক্যাপাসিটর পাবো, কিছু রেজিস্ট্যান্স পাবো। কারণ এখানে আমার স্বাভাবিকভাবেই ফ্যাট থাকবে, এয়ার গ্যাপ থাকবে, তেল থাকবে, সোয়েট গ্ল্যান্ড থাকবে। এটার কারণে আমার এখানে একটা ক্যাপাসিট্যান্স তৈরি হবে এবং রেজিস্টিভ পার্ট তো থাকবে। এরপরে শরীরের যে বাকি অংশটুকু আছে আপনার ডার্মিস এবং আরো নিচে যে লেয়ারগুলো সাবডার্মাল যে লেয়ারগুলো আছে ওই লেয়ারগুলোকে আমরা জাস্ট ডাইরেক্টলি রেজিস্ট্যান্স হিসেবে কনসিডার করতে পারি। তো এই যে আপনার ইলেকট্রোডটা যেই জায়গার মধ্যে হ্যাঁ শরীরের স্যার, কিছু বলছেন? একটু স্যার। হ্যাঁ স্যার, এখানে আমাদের এই যে এখানে যে সার্কিটের জন্য এখানে যেটা ডায়াগ্রাম করা আছে, তো এখানে ক্যাপাসিটর আর রেজিস্ট্যান্স অনেক জায়গায় দেখতেছি প্যারালাল, আবার অনেক জায়গায় সিরিজ। এইটা কেন স্যার? এটার আপনার ডিপেন্ড করতেছে যে কোনটা কোথা থেকে কতটুকু থেকে এফেক্ট করা শুরু করবে, যে কোথা থেকে ওইটা ইফেক্ট আপনি পাওয়া শুরু করবেন। সো আপনার ইলেকট্রোডের এই ক্যাপাসিট্যান্সটা হলো কি রেজিস্ট্যান্সের সঙ্গে সিরিজ প্যারালালি আছে। কারণ আপনার এই কারেন্টটা যাওয়ার পার্টটা দুই দিকেই, মানে কারেন্টটা আপনার এই ক্যাপাসিটরের ভিতর দিয়েও যেতে পারে, রেজিস্ট্যান্সের ভিতর দিয়েও যেতে পারে। এটার এখন কোনটার ইফেক্টটা বেশি হবে এটা আপনার ডিপেন্ড করবে যে আপনি কোন ফ্রিকোয়েন্সিটা অ্যাপ্লাই করতেছেন এটার উপরে। আপনি যদি খুব লো ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাই করেন, সো লো ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাই করলে আপনার বেশিরভাগটাই হলে গিয়ে এখান দিয়ে চলে যাবে, রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে চলে যাবে। কারণ ক্যাপাসিটরটা তখন একটা ব্লক ব্লক করার মতো বিহেভ করবে আরকি। কিন্তু আপনি যখন হায়ার ফ্রিকোয়েন্সিতে যখন হিসাব করবেন তখন এই ক্যাপাসিট্যান্সটা হলে গিয়ে আপনার প্রমিনেন্ট হিসাবে কাজ করবে। এইজন্য এই ২ টাকে আপনার প্যারালালি এবং সিরিজে দিছে যে কোন ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টটা কোন পার্টটা দিয়ে পাস করবে এটা বোঝানোর জন্য এখানে কিছু জায়গায় প্যারালালি আর কিছু জায়গায় সিরিজে দেখানো হয়েছে। তো আপনারা দেখবেন যে ক্যাপাসিটর কোনো জায়গাতেই কিন্তু আপনার সিরিজে দেওয়া নেই। একটা জিনিস দেখছেন যে ক্যাপাসিটর কিন্তু কোনো জায়গাতেই সিরিজে দেওয়া নেই। ক্যাপাসিটর তো বিপরীত কাজ করে স্যার। ক্যাপাসিটর কি কোথাও সিরিজে দেওয়া আছে? না স্যার, সবসময় তো ক্যাপাসিটর সব জায়গায় প্যারালাল কিন্তু থাকে। প্যারালালি দেওয়া আছে। ক্যাপাসিটর যদি আপনার সিরিজে থাকতো তাহলে সমস্যা যেটা হইতো যে আপনার একদম যখন লোয়ার ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন যখন করতে যাইতেন, মাঝখানের কোনো একটা জায়গায় যদি ক্যাপাসিটর থাকতো আপনার পুরো রাস্তাটা কিন্তু ব্লক হয়ে যেত একদম। মানে একটা জায়গায় যেয়ে আপনার সার্কিট কেটে গেছে আরকি। কিন্তু এই Yes, sir. ক্যাপাসিটরটা So, প্যারালালি থাকার কারণে যেটা হইছে আমার এখানে ২ টা রাস্তাই আছে। মানে হাই ফ্রিকোয়েন্সি যাওয়ারও রাস্তা আছে, লো ফ্রিকোয়েন্সিতে যাওয়ারও রাস্তা আছে। তো এই যে এই সার্কিটের মডেলটা, এই মডেলটা কিন্তু আমরা চাইলে এই প্রত্যেকটা ক্যাপাসিটর এবং রেজিস্ট্যান্সের মান কিন্তু আমরা বের করতে পারি। কেউ কি বলতে পারবেন আমরা কিভাবে মানটা বের করতে পারি?
স্যার বুঝলাম না স্যার, মানে মানটা মানে এই বের করার ক্যাপাসিটর এবং ব্যাপারটা। রেজিস্ট্যান্স গুলো তো অবশ্যই একটা মান আছে। রিয়েল লাইফে আপনার যখন ক্যাপাসিটর বা রেজিস্ট্যান্স থাকবে ওটা তো অবশ্যই একটা মান থাকবে। কিছু একটা মাইক্রোফ্যারাড। জি তো ওই জিনিসটা আমরা কিভাবে বের করতে পারি? আমরা যদি পাশাপাশি ২ টা ইলেকট্রোড বসাই, পাশাপাশি ২ টা ইলেকট্রোড বসাই আমরা যদি খুব হাই ফ্রিকোয়েন্সি একবার কারেন্ট দিই, আরেকবার হলো গিয়ে লো ফ্রিকোয়েন্সি একটা কারেন্ট দিই। তখন কিন্তু আমরা এই হাই ফ্রিকোয়েন্সি কারেন্টের জন্য যে ইম্পিডেন্স পাবো এবং লো ফ্রিকোয়েন্সি কারেন্টের জন্য যে ইম্পিডেন্স পাবো, ওই ইম্পিডেন্স গুলো থেকে ইম্পিডেন্সটাই বের করতে পারবো। এটার হ্যাঁ ইগুলা বের করতে পারবো। এটা আমরা সামনের ক্লাসে দেখবো যে একটা জেড প্লট আমরা প্লট করে বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে একটা ইম্পিডেন্স প্লট করে আমরা কিভাবে স্ক্রিনের এই ক্যাপাসিটর রেজিস্টর বা আপনার ইলেকট্রোডের ক্যাপাসিটর রেজিস্টর বের করতে পারি। তো এটা বের করার এক্সপেরিমেন্টও আছে। আপনারা যদি অন সাইটে ক্লাস হইতো তাহলে হয়তো আপনাদের স্যার, এক্সপেরিমেন্টের আমরা যখন কোশ্চেনগুলো হচ্ছে থাকতো। এখানে ইম্পিডেন্স হ্যাঁ, ইম্পিডেন্স বলুন। থেকে যদি ক্যাপাসিটেন্স যদি বের করতে চাই, তাহলে স্যার যে ফ্রিকোয়েন্সিটা নিয়ে কাজ করবো ওই ফ্রিকোয়েন্সিটা ওখানে ইউজ করবো। না, মানে আপনি যখন অত্যন্ত হাই ফ্রিকোয়েন্সিতে যখন কারেন্ট পাস করবেন, অত্যন্ত হাই ফ্রিকোয়েন্সিতে যখন জি কারেন্ট পাস করবেন তখন তো ক্যাপাসিটরটা বেসিক্যালি আপনার জন্য শর্ট সার্কিট হিসেবে কাজ করবে। তাই না? সো আমরা জি ধরে নিতে পারি যে সব কারেন্টই ক্যাপাসিটরের ভিতর দিয়ে যাচ্ছে। সো আপনি যে ইম্পিডেন্সটা পাবেন সেই ইম্পিডেন্সটা অ্যাকচুয়ালি আপনার এক্সসি। ওটার মধ্যে আমরা ধরে নিব যে ওটার মধ্যে কোনো রেজিস্ট্যান্স নেই। আবার আমরা যখন অত্যন্ত লোয়ার ফ্রিকোয়েন্সিতে একটা কারেন্ট দিব তখন আমরা জানি যে লোয়ার ফ্রিকোয়েন্সিতে ক্যাপাসিটর একটা ওপেন সার্কিট হিসেবে কাজ করে। একটা নির্দিষ্ট ট্রানজিয়েন্ট পিরিয়ডের পরে এটা ওপেন সার্কিট হিসেবে কাজ করে। এটার ভিতর দিয়ে কোনো কারেন্ট যাবে না। তো আমরা ধরে নিব যে এটার মধ্যে কোনো এক্সসি নেই। এটার পুরোটাই আছে হলো গিয়ে আর। তো একদম যে আপনার টার্মিনাল যে হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টটা ওইটাকে আমরা ধরে নিব এক্সসি। আর একদম যে লোয়ার ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টটা থাকবে ওইটাকে আমরা ধরে নিব আর। এভাবে করে আমরা এই ইন্টারফেসের আপনার টোটাল মানে এই জিনিসটা তো আপনি আর এভাবে করতে পারবেন না। মানে এখানে যেরকম ভাগ করে দিছে যে সিডি, সিই এরকম ভাগ করে করতে পারবেন না। আপনি জাস্ট আপনার কনট্যাক্ট ইম্পিডেন্সটা কত, সেই কনট্যাক্ট ইম্পিডেন্সটা বের করতে পারবেন। যে ইলেকট্রোড আপনার শরীরের সঙ্গে কানেক্ট করছে যেই জায়গাটাতে, সেই জায়গাটাতে একটা ইম্পিডেন্স তৈরি হইতেছে। সো এই ইম্পিডেন্সটার ক্যাপাসিটিভ মানটা কতটুকু আর রেজিস্টিভ মানটা কতটুকু সেটা আপনি বের করতে পারবেন। জি আমি কি বুঝাতে পারছি? জি সেই কনট্যাক্ট ইম্পিডেন্সটা কিন্তু আমাদের জন্য বড় একটা সমস্যা। এই যে আমি একটু আগে বললাম না যে গোল্ড ইলেকট্রোড কেন ইউজ করি ইজিতে? তো ওইখানে ইন্টারনেটে একটা জিনিস লেখা ছিল যে ইজির ক্ষেত্রে আপনার ইনপুট ইম্পিডেন্স অনেক হাই। এই জিনিসটা নিয়ে আমার চিন্তা করা লাগবে যে কেন ওরা এই কথাটা বলছে। কিন্তু আপনার যত ছোট হবে আপনার ইলেকট্রোডের সাইজ যত ছোট হবে, আপনার কনট্যাক্ট ইম্পিডেন্সও কিন্তু এখানে আমার মনে হয় যে বড় হওয়ার চান্স থাকবে। কনট্যাক্ট ইম্পিডেন্স অনেক বড় হবে তখন। ইলেকট্রোডের সাইজের সঙ্গে ডিপেন্ড করবে এটা। তো আপনি যে জায়গায় ইলেকট্রোড বসাবেন আপনার কনট্যাক্ট ইম্পিডেন্সটা অনেক বড় একটা ইস্যু হবে কেন? অনেক বড় একটা ইস্যু হবে হলে কি আমাদের পাওয়ার লাইন নয়েজের কারণে। পাওয়ার লাইন নয়েজের কারণে এই যে ইলেকট্রোড আর শরীরের ইন্টারফেসে যে ইম্পিডেন্সটা কত, এই ইম্পিডেন্সটা অনেক বড় একটা রোল প্লে করে পাওয়ার লাইন নয়েজের কারণে। পাওয়ার লাইন নয়েজটা হলো গিয়ে আম আমাদের মাথার চারপাশে তো আম চারিদিকেই আমরা যে দেখি এখন আমরা যেহেতু মানে শহরে থাকি। তো আমাদের চারপাশেই কোনো না কোনো জায়গা দিয়ে, কোনো না কোনো কিছু দিয়ে একটা 50 হার্টজ এর সিগন্যাল পাস করতেছে। মনে করেন আমি যেখানে বসে আছি আমার মাথার উপরে আরেকটা তলা আছে। তো আমার সিলিং এর মধ্যে দিয়ে মনে করেন এরকম 50 হার্টজ এর একটা লাইন গেছে। আমি সুন্দর আমার রুমের মধ্যে আছি এরকম। ঠিক আছে? আর আমার পাটা মাটির মধ্যে আছে। ফ্লোরের মধ্যে আছে। এখন একটা জিনিস আপনারা চিন্তা করে দেখেন যে এখানে যে আমার মাথার উপর দিয়ে যে লাইনটা আছে, এই লাইনটা তো 50 হার্টজ এর একটা এসি সিগন্যাল ক্যারি করতেছে। তাই না? আর এখানে আমি আছি সুন্দর গ্রাউন্ডেড অবস্থাতে। এই জিনিসটা তো আমাদের কোনো সন্দেহ নেই যে এটা একটা এসি সিগন্যাল এবং এখানে গ্রাউন্ডেড অবস্থায় আছি আমরা। আর মাঝখানে কি আছে? বাতাস। এই জায়গাটাতে শুধু কি আছে? এয়ার। এই জিনিসটা কিসের মতো লাগতেছে ছবিটা বলেন তো? দেখেন এই জিনিসটা যদি চিন্তা করেন এই জিনিসটা কিন্তু একটা ক্যাপাসিটরের মতো। ক্যাপাসিটর। এই সাইডে হলে গিয়ে আমার সুন্দর কন্ডাক্টর, আমি নিজে কন্ডাক্টর আর মাঝখানে বাতাস, ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল। সো আমাদের সঙ্গে কিন্তু পাওয়ার লাইনের একটা ক্যাপাসিটিভ কানেকশন আছে অলওয়েজ। আর সবচেয়ে মজার ব্যাপার কি যেহেতু এই সিগন্যালটা এসি সিগন্যাল, সো এসিটা চাইলেই কিন্তু এর একটা কম্পোনেন্ট আমাদের ভিতর দিয়ে পাস করতে পারে এবং পাস করতেছে, অলওয়েজ পাস করতেছে। ঠিক আছে? যদিও আমরা ফিল করতেছি না কিন্তু পাস করতেছে। এটা দেখার সবচেয়ে ভালো উপায় কি জানেন? আপনারা যখন ল্যাব চালু হবে, ল্যাব চালু হওয়ার পরে ল্যাবে যাবেন। ল্যাবে যাওয়ার পরে অসিলোস্কোপ অন করবেন। অসিলোস্কোপ অন করে অসিলোস্কোপে যে প্রোবটা আছে এই প্রোবটা বাতাসে রেখে দিবেন। বাতাসে রেখে একটা রিডিং পাবেন। তারপরে করবেন কি এটা হাত দিয়ে ধরবেন। এটা হাত দিয়ে ধরলে দেখবেন কি এটার যে ওয়েভ ফর্মটা আছে ওয়েভ ফর্মটা অনেক বড় হয়ে যাচ্ছে।
কখনো এই জিনিসটা টেস্ট করছেন আপনারা? না স্যার। যেই মুহূর্তে আপনি হাত দিয়ে ধরবেন ওই মুহূর্তে বড় হয়ে যাবে। ওই যে গত ক্লাসে আমি আপনাদেরকে বলছিলাম না যে আমি যেই মুহূর্তে আমার মাইকটা ধরতেছি সেই মুহূর্তে মাইকের মধ্যে একটা নয়েজ শোনা যাচ্ছে। আমি জানি না জুমের মাধ্যমে আপনারা শুনতে পারতেছেন নাকি, কিন্তু আমি আমার মাইকটা যখনই ধরি তখনই একটা নয়েজ শোনা যায়। তো যারা এই জিনিসটা বুঝে না ওরা বুঝবে না যে কি ব্যাপার, আমার মাইকে কোনো নয়েজ নেই, কিন্তু আমি যেই মুহূর্তে হাত দিয়ে মাইকটা ধরতেছি তখনই আমি একটা নয়েজ পেতেছি। নয়েজটা পাওয়ার কারণ হলে কি, এই যে মনে করেন আমার মাইক, এটা মনে করেন আমার মাইক, তো মাইকটা কোনো একটা ইলেকট্রিক্যাল কম্পোনেন্টের সঙ্গে কানেক্টেড। যেই মুহূর্তে আমি হাত দিয়ে মাইকটাকে ধরতেছি আমার ভিতর যে 50 হার্টজের সিগন্যালটা যাচ্ছে, এই 50 হার্টজের সিগন্যালটা সুন্দর পাস করে যাওয়ার একটা জায়গা পাইতেছে না, রাস্তা পাচ্ছে না, জি তখনই এই 50 হার্টজের নয়েজটা কিন্তু আমরা হামের মতো করে এরকম হামের মতো করে শুনতে পারি। আপনারা বিভিন্ন জায়গায় এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন যে স্পিকার যদি বাসায় থাকে, আপনি স্পিকারের লাইনটা যদি শিল্ডেড না হয়, স্পিকারের উপর হাত দিলেন দেখবেন যে করে একটা হামিং সাউন্ড শোনা যাবে আর কি। স্যার, এরকম একটা নয়েজ আসে। আসে। এটার আসার কারণ হলো কি যে আমাদের মধ্যে যে 50 হার্টজের যে কারেন্টটা, এই 50 হার্টজের কারেন্টটা আমার ইকুইপমেন্টের ভিতর দিয়ে চলে যায়। তখন ইকুইপমেন্ট পিক আপ করে সিগন্যালটা, ঠিক আছে? তো এখন আমি যে কন্টাক্ট ইম্পিডেন্সের সঙ্গে এটার কানেকশনটা কি? শুধু এই হুদাই পেঁচাল কেন পারতেছি? কারণ কন্টাক্ট ইম্পিডেন্স হলে কি আপনি যে জায়গায় ইলেকট্রোডটা বসাবেন এই জায়গায় আমার একটা কন্টাক্ট ইম্পিডেন্স তৈরি হয়েছে। ধরলাম যে এই কন্টাক্ট ইম্পিডেন্স হলে কি 5 মেগা ওহম। কথার কথা ধরলাম 5 মেগা ওহম কন্টাক্ট ইম্পিডেন্স তৈরি হয়েছে। এখন আপনি যেই মুহূর্তে এই জিনিসটাকে একটা অ্যাম্প্লিফায়ারের সঙ্গে কানেক্ট করবেন তখন কিন্তু আমার এই কারেন্টটা এই যে 5 মেগা ওহম যে এখানে আছে, এই 5 মেগা ওহমের সঙ্গে আমার যেই এই পাওয়ার লাইন নয়েজের কারণে যে কারেন্টটা যাচ্ছে সেটা কিন্তু গুণ হয়ে এখানে কিন্তু একটা সার্টেন একটা ভোল্টেজ ড্রপ হবে। আমার কথা কি বুঝতে পারছেন? শরীরের মধ্যে দিয়ে তো আমার কনস্ট্যান্ট একটা কারেন্ট পাস করতেছে, মানে এই কারেন্টটা আমার শরীরের মধ্যে দিয়ে সবসময় গ্রাউন্ডে যাচ্ছে। তো আপনি যেই জায়গায় ইলেকট্রোডটা বসাবেন ওই জায়গার যে কন্ট্যাক্ট ইম্পিডেন্স এবং যেই কারেন্টটা আপনার শরীরের মধ্যে দিয়ে পাস করতেছে ওই দুইটার গুণফল হয়ে কিন্তু আমরা একটা ওহমিক ভোল্টেজ কিন্তু দেখতে পারবো। জাস্ট রেজিস্ট্যান্সটার কারণে ওই পাওয়ার লাইন নয়েজটার কারেন্টটা মানে এটার সঙ্গে রিঅ্যাক্ট করে আমরা এখানে একটা ভোল্টেজ ড্রপ পাবো। সেই ভোল্টেজ ড্রপটা আপনার আবার অ্যাম্প্লিফায়ারটা পিক আপ করবে। মানে অ্যাম্প্লিফায়ার তো আমার ভোল্টেজ পিক আপ করে, তাই না? আমরা জানি কি অ্যাম্প্লিফায়ারের ইনপুট রেজিস্ট্যান্স হলে কি ইনফিনিটি আর আউটপুট রেজিস্ট্যান্স হলে কি 0, আমরা যে অপ অ্যাম্প ইউজ করি। সো অ্যাম্প্লিফায়ারটা বেসিক্যালি আপনার এই জায়গার ভোল্টেজটা সেন্স করে। অ্যাম্প্লিফায়ারের মধ্যে দিয়ে কিন্তু ডাইরেক্ট কোনো কারেন্ট পাস করে না। অ্যাম্প্লিফায়ারটা আমার ভোল্টেজ সেন্স করে। আপনার কি অপ অ্যাম্প থেকে পড়ছেন এই জিনিসটা? জি স্যার। সো আমার এই ভোল্টেজটা ওরা সেন্স করবে, অ্যাম্প্লিফায়ারটা সেন্স করবে। তো সেন্স করলে সমস্যা কি হবে? সমস্যা যেটা হবে আপনার শরীরের মধ্যে থেকে যেই সিগন্যালটা আসতেছে এটা মনে করেন 3 মিলিভোল্ট, কিন্তু আপনার এই জায়গায় ভোল্টেজ ড্রপ করতেছে হলে গিয়ে 20 মিলিভোল্ট নয়েজের কারণে। তা আপনি দেখবেন কি আপনার সুন্দর এখানে অ্যাম্প্লিফিকেশন হবে হলে গিয়ে একটা পাওয়ার লাইন নয়েজ। আপনার ইসিজি টিসিজি কিচ্ছু পাবেন না, ইসিজি থাকবে ভিতরে, ইসিজি দেখাই যাবে না, পুরো পাওয়ার লাইন নয়েজটা এরকম, ইসিজিটা এরকম নয়েজি একটা আকারে, এরকম নয়েজি একটা ইসিজি দেখতে পারবেন, যেটা হলে কি পুরোটাই আপনার পাওয়ার লাইন নয়েজের কারণে। এখন স্বাভাবিকভাবে আমরা বলতে পারতেছি যে আপনার এই জায়গার কন্ট্যাক্ট ইম্পিডেন্সটা আমাদের যত বেশি হবে এই ভোল্টেজ ড্রপটা আমার তত বেশি হবে, কারণ কারেন্টের পরিমাণ তো লিমিটেড। আমার এখানে যেহেতু ভোল্টেজ লিমিটেড 220 ভোল্ট আর আমার শরীরের ইন্টারনাল রেজিস্ট্যান্স যেহেতু লিমিটেড, সো কারেন্টের পরিমাণ অবশ্যই একটা ফিক্সড ভ্যালু থাকবে। এটা বুঝতে নিশ্চয়ই কারো কোনো সমস্যা নেই। সো আমার যত কন্ট্যাক্ট ইম্পিডেন্স বাড়বে তত আমার ওই জায়গার ভোল্টেজ ড্রপও কিন্তু বেড়ে যাবে। সো আমাদের প্রিফারেবল কি হবে বলেন তো? কন্ট্যাক্ট ইম্পিডেন্স বেশি হওয়াটা প্রিফারেবল হবে না কম হওয়াটা প্রিফারেবল হবে? এটা খুব কঠিন হওয়ার কথা না। ইম্পিডেন্সটা বেশি। কেন ইম্পিডেন্স বেশি হলে লাভ কি হবে? স্যার, ইম্পিডেন্স বেশি হলে স্যার তোমার এই কারেন্টটা স্যার ইম্পিডেন্স কমে বেশি যাবে। হলে কি হবে? আপনার বেশি ড্রপ হবে ভোল্টেজ, তাই না? ভি সমান সমান আইআর, তো যত হ্যাঁ, আর ভি সমান বাড়বে তত ভি বাড়বে। ভি বাড়বে। এটা কি প্রেফারেবল আপনার? আপনি নয়েজের কারণে যে ভোল্টেজটা ড্রপ হইতেছে এই ভোল্টেজটাকে বেশি চান দেখতে? নয়েজটা তো স্যার কমাইতে হবে স্যার, তখন ভোল্টেজটা আপনার কমানো আর উচিত। বাড়লে নয়েজের ভোল্টেজটা বেড়ে যাচ্ছে না? কারণ আপনার ইসিজি যেটা জি সিগন্যালটা এটাও ভোল্টেজ, আপনার নয়েজের কারণে যেটা ড্রপ হচ্ছে এটাও ভোল্টেজ। তো দুইটা ভোল্টেজ যদি এক জায়গা থেকে আপনি পিক করেন একটা তো অপরটাকে সুপারসিড করতেই পারে, মানে একটা আরেকটার থেকে বড় হয়ে গেলে ওইটাই অ্যাম্প্লিফাই হবে, ছোট যে কম্পোনেন্ট ওটা তো হারায় যাবে, ওটাকে দেখবেনই না আপনি আর। আর ওয়ার্স্ট কেস যেটা হতে পারে আপনার পুরো সেন্সরটা স্যাচুরেটেড হয়ে যেতে পারে, গেইন যদি বেশি হয় পুরো সেন্সরটাতে জাস্ট একটা ফ্ল্যাট লাইন দেখবেন।
তাহলে আমরা চেষ্টা করব যে আমাদের কন্টাক্ট ইম্পিডেন্সটা কমানোর জন্য। এই যে টোটাল এই কমপ্লেক্সটা, এই টোটাল কমপ্লেক্সটা আমরা কমানোর চেষ্টা করব। যত কম হবে তত আমার পাওয়ার লাইনের কারণে ভোল্টেজ ড্রপটাও কম হবে এবং আমার সিগন্যালটা তত বেশি পিওর আসবে, তত বেশি নয়েজ ফ্রি আসবে। তো এটা কমানোর জন্য আমরা কি করি? জেল ইউজ করি। জেল ইউজ করলে যেটা হয় যে আপনার যে এয়ার পকেটগুলো আছে, এয়ার পকেটগুলো ফিল করে দেয়। অবশ্যই ওখানে আপনার কারেন্ট যাওয়ার জন্য ভালো মিডিয়াম পায় তখন। তখন আপনার রেজিস্ট্যান্সটা কমে আসে। জেল ইউজ করা একটা উপায়। আরেকটা উপায় আছে হলো গিয়ে আপনি শরীরটাকে ঘষে নিবেন ফার্স্টে। অ্যালকোহল বা অন্য কিছু দিয়ে ভালো করে ঘষে নিবেন। ঘষে নেওয়ার ২ টা লাভ আছে। একটা লাভ হলো কি আপনি অ্যালকোহল বা অন্য কোনো ডিগ্রিসিং ম্যাটেরিয়াল যদি রাব করেন, শরীরের উপরে যে এক্সেস তেলটা আছে ওই তেলের লেয়ারটা উঠে যাবে। এবং ঘষার কারণে যে ডেড সেলের লেয়ারটা আছে, মরা চামড়ার লেয়ারটা উঠে যাবে। তো এগুলো উঠে ফেললে স্বাভাবিকভাবে বুঝে যেতেছে যে তখন আমার কনট্যাক্টটা ভালো হবে। ইম্পিডেন্সটা কমে আসবে। সেই ক্ষেত্রে আমরা পাওয়ার লাইন নয়েজটা কম পাবো। এখানে কি এটা লেখা আছে? না, লেখা নেই। তো এগুলো হলো মোশনাটিফিক। এই বাকি পার্টটুকু আপনারা নিজেরা পড়ে নিয়েন যে বিভিন্ন ধরনের ইলেকট্রোড কি আছে। এটা খুব সহজ। এটা আসলে আমার পড়ানোর কিছু নেই। সাকশন টাইপ ইলেকট্রোড আছে, ফ্লোটিং ইলেকট্রোড আছে, এটা তো দেখছি আমরা। তারপর হলো গিয়ে ফ্লেক্সিবল এই ধরনের ইলেকট্রোড আছে। যেটা হলো গিয়ে আপনার আ ইসের ২ সাইডে একটা থাকে, অ্যাডহেসিভ রাবার থাকে এবং একটা কন্ডাক্টিভ ব্যান্ড থাকে। ফ্লেক্সিবল ব্যান্ড থাকে কন্ডাক্টিভ। এটাও বিভিন্ন কাজে ইউজ করা হয়। এটা আমি এইভাবে কোথাও দেখিনি। এটা আমি নিডেলের ক্ষেত্রে দেখছি। নিডেল শরীরের ভিতর দিয়ে ঢুকানো হয় এরকম একটা ফ্লেক্সিবল নিডেল ব্যান্ড। লাগানোর জন্য স্যার, কিন্তু হ্যাঁ। এটা নিডল না। এটা নিডল না। ঠিক আছে? এটা হলো গিয়ে জাস্ট একটা ফ্লেক্সিবল টেপের মতো। এটা আমি কখনো দেখিনি। আমি জানি না এটা দিয়ে কি করে। তারপরে এটাও দেখি নাই আমি। এটা হলো গিয়ে থিন ফিল্ম ইলেকট্রোড। এটাও আমি দেখিনি কখনো। এটাও কিন্তু AGHCl। ফিল্মটাও হলো গিয়ে AGHCl এর। এবং এটার মাঝখানে একটা ওই যে থাকে, জেল থাকে। ফ্লোটিং করার জন্য। একটা জিনিস খেয়াল করে দেখছেন সবগুলো বেশিরভাগ ভালো ইলেকট্রোডই কিন্তু আপনার ফ্লোটিং আর্কিটেকচার আছে। কোনো না কোনো ধরনের একটা ফ্লোটিং আর্কিটেকচার আছে। এটার মধ্যেও কিন্তু একটা ফ্লোটিং আর্কিটেকচার আছে। এরপরে হলো কি আপনার ইন্টারনাল ইলেকট্রোড আছে যে নিডেলের মাধ্যমে যে ইলেকট্রোডগুলো ইএমজির ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয়। আ ইলেক্ট্রোম্যাগনেটিক ইলেকট্রোডও মনে হয় আছে। এটা মনে হয় ইলেক্ট্রোম্যাগনেটিক ইলেকট্রোড নাকি? আর এরপরে আছে হলো গিয়ে আপনার ফাইনালি ইলেকট্রোড অ্যারে। ইলেকট্রোড অ্যারে হলো কি একই সঙ্গে অনেকগুলো এরকম পিনের মতো ইলেকট্রোড থাকে। এগুলো বেশিরভাগ সময় ইউজ করা হয় কি ইমপ্ল্যান্টের ক্ষেত্রে। অনেক মানুষেরই মাথার একটা অংশ কেটে বা শরীরের কোনো একটা অংশ কেটে ইলেকট্রোড বসাইতে হয়। অনেক সময় বসাইতে হয়। তো ওই ইলেকট্রোড গুলা জেনারেলি এরকম ইলেকট্রোড অ্যারে থাকে। অনেকগুলো ইলেকট্রোড থাকে এরকম। ইলেকট্রোড অ্যারে ইউজ করার একটা কারণ আছে। আমি ভুলে গেছি এটা অনেক আগে পড়ছিলাম। ইলেকট্রোড অ্যারে ইউজ করলে আপনার জেল ইউজ করার প্রয়োজন কমে যায়। এটাকে বলা হয় হলো গিয়ে ড্রাই ইলেকট্রোড। ঠিক আছে? ড্রাই ইলেকট্রোডে আপনার জেনারেলি জেল ইউজ করা লাগে না। মানে কোনো একটা অদ্ভুত কারণে ইলেকট্রোডের অ্যারেটা অটোমেটিক ভাবেই আপনার মোশন আর্টিফেক্ট এবং ই কন্টাক্ট ইম্পিডেন্স দূর করে। কিভাবে জানি দূর করে? এই প্রসেসটা আমি জানি না। আপনারা যদি ইন্টারনেটে কেউ খুঁজে পান আমাকে বইলেন। এই ড্রাই ইলেকট্রোড তৈরি করার অনেকগুলা মানে সিম্পল টেকনিক আছে। একটা টেকনিক তো এর দেখতেছেন যে ছোট, ছোট পিন এরকম করে বসানো থাকবে। আরেকটা সহজ উপায় আছে কি আপনি মনে করেন অ্যালুমিনিয়ামের একটা শীট নিলেন। অ্যালুমিনিয়ামের পাতলা একটা শীট নিলেন ৪ কোনা। এরপর একটা পেরেক নিলেন। একটা পেরেক নিয়ে করলেন কি হাতুড়ি দিয়ে এক সাইড থেকে বাড়িয়ে দিলেন অ্যালুমিনিয়ামের শীটটার মধ্যে। তাহলে অপর সাইডে এরকম দাঁতের মতো উঠবে না কতগুলো? বুঝতে পারছেন আমি কি বলছি? জি। ওই জিনিসটা কিন্তু আমরা ইলেকট্রোড হিসেবে ইউজ করতে পারি। এবং আমি একবার টেস্ট করে দেখছিলাম যে ওইটা যদি আপনি ইউজ করেন আর নরমাল অ্যালুমিনিয়াম যদি আপনি ইউজ করেন, ২ টার মধ্যে কিন্তু কন্টাক্ট ইম্পিডেন্স এর তারতম্য আছে। যেটার মধ্যে এরকম পিন থাকে, ওটার কন্টাক্ট ইম্পিডেন্স অনেক কম হয়। এবং এটাও এক ধরনের ভালো অল্টারনেটিভ। আপনার কন্টাক্ট ইম্পিডেন্স কমানোর জন্য ইলেকট্রোড অ্যারে একটা ভালো অল্টারনেটিভ। আপনারা একটু রিসার্চ করে দেখেন যে কেন এটা একটা ভালো অল্টারনেটিভ। আমি ভুলে গেছি ঠিক কি কারণে এটা একটা ভালো অল্টারনেটিভ। এখানে কি লেখা আছে? ওয়ান ডাইমেনশনাল প্লাঞ্জ না এখানে লেখা নেই। আর ফাইনালি একটা আছে মাইক্রো ইলেকট্রোড। সেটা হলো গিয়ে আপনার মাইক্রো ফেব্রিকেশন এর মাধ্যমে ইলেকট্রোড গুলো তৈরি করা হয় যেটার এন্ডিং টার্মিনাল এটা হলো মাইক্রন রেঞ্জে হয়। মানে আমাদের একেকটা চুল হলো গিয়ে ২০০ মাইক্রন করে। সো মাইক্রন রেঞ্জ কত ছোট মানে চুলের একটা ডায়ামিটার হলো গিয়ে ২০০ মাইক্রন। সো মাইক্রন রেঞ্জ কত ছোট হবে আপনারা বুঝতে পারতেছেন। জাস্ট একটা চুলের মতো লাগবে। উম কোনাটা চুলের মতো লাগবে। সো এইখানে আপনার যখন আপনি একেকটা সেলকে মানে পার্টিকুলার একেকটা সেলকে আপনি যখন পেনিট্রেট করতে চাবেন, মানে সেলের ভিতরে কোনো একটা রিডিং নিতে চাবেন, একটা সেল। তখন আমরা এই ধরনের মাইক্রো ইলেকট্রোড ইউজ করে থাকি। কোনো একটা সেল থেকে আপনি যখন রিডিং নিতে চাবেন। জেনারেলি আমরা যখন ইএমজি করি তখন আমরা জেনারেল নিডল ইলেকট্রোড ইউজ করলেই হয়।
যেটা আপনার এত ছোট হওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু আপনি যখন একটা সেলের মধ্যে থেকে যখন রিডিং নিবেন তখন এখানে মাইক্রন রেঞ্জ হওয়াটা প্রয়োজন। তো মাইক্রো ফেব্রিকেশন এর মাধ্যমে এটা টার্মিনালটা একদম মাইক্রন রেঞ্জে রাখা হয় একটা সেলের থেকেই নেওয়ার জন্য। কিন্তু এটার সমস্যা যে এটা খুব ব্রিটল, খুব সহজে ভেঙে যায়। এজন্য খুব মানে এক্সপার্ট হাত লাগবে এটা ইউজ করার সময়। সো জেনারেলি এই ইলেকট্রোড গুলা গ্লাসের থাকে। গ্লাসের একটা শেল থাকে। গ্লাসের শেল দিয়ে কিভাবে তৈরি করে এটা আমি দেখছিলাম কিভাবে তৈরি করে। আমার ল্যাবের একজন কাজ করতো এটা দিয়ে। ও করতো কি মানে খুব পাতলা আপনার গ্লাসের ক্যাপিলারি কিনতে পাওয়া যায় বাজারে। ওই ক্যাপিলারি গুলার ভিতরের ডায়ামিটার থাকে হলো কি মিলিমিটারের থেকেও কম। ১ মিলিমিটারের থেকেও কম থাকে। ৫০০ মাইক্রন, ৮০০ মাইক্রন এরকম থাকে। তারপরে করে কি ওটা কোনো একটা বুনসেন বার্নার নেয়। বুনসেন বার্নার নিয়ে ওই ওটার উপরে রাখে এই গ্লাসটাকে। গ্লাসটাকে রাখার পরে বুনসেন বার্নারের উপর ঘুরায়। ঘুরানোর পরে মাঝখানে যে জাংশনটা ওই জাংশনটা আপনার গলে যায় মানে নরম হয়ে আসে তাপের কারণে। তারপর ২ সাইড থেকে টান দেয়। ২ দিক থেকে সমান ফোর্সে টানতে হয়। ২ দিক থেকে আপনারা যখন সমান ফোর্সে টানবেন তখন কি হয় মাঝখানের জায়গাটা লম্বা হয়ে যায় গলে যাওয়ার কারণে। একটা সময় গিয়ে ডিসকানেক্ট হয়ে যায়। যখনই ডিসকানেক্ট হয় তখনই এই গ্লাসের মাথার মধ্যে এরকম একটা টিপ তৈরি হয়। আপনারা কি পুরো প্রসেসটা বুঝতে পারছেন? আপনারা মনে হয় দেখছেন যে গ্লাসকে কিভাবে ওই যে হিটের মধ্যে দিয়ে কিভাবে ২ টা গ্লাসকে টেনে লম্বা করা যায়। দেখছেন কখনো এই জিনিসটা? বিভিন্ন ধরনের গ্লাস ওয়্যার তৈরি করে স্যার যে ইন্টারনেটে দেখবেন। তো একদম সেম প্রসেস তৈরি করা হয়। তারপর ২ দিক থেকে টানা হয়। ২ দিক থেকে টানলে আপনার মাঝখানের জায়গাটা ছিঁড়ে আসে একটা সময় গিয়ে। যেই জায়গাটা ছিঁড়ে আসে টার্মিনালটা এরকম খুব সূক্ষ্ম চিকন মাইক্রন একটা এন্ডিং তৈরি হয়। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো কি আমরা যখন এটা মাপতে যাই মানে ডায়ামিটারটা মাপতে যাই এটা নরমাল মাইক্রোস্কোপ দিয়েও মাপা যায় না। এত ছোট। কারণ এটা হলো কি সেভারাল 100 ন্যানোমিটার। মনে করেন ৪০০-৫০০ ন্যানোমিটার। তো এই ৪০০ আর ৫০০ ন্যানোমিটার আমরা কিভাবে দেখি? তখন এটাকে আবার নিতে হয় হলো কি স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপে। ওই ইলেকট্রন মাইক্রোস্কোপে নিলে তারপরে আমরা দেখতে পারি। আমার কাছে কতগুলো ছবি আছে ইলেকট্রন মাইক্রোস্কোপের। আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে দেখাবো না। আমিই তুলছিলাম ইলেকট্রন মাইক্রোস্কোপে। যে সামান্য কয়েকশো ন্যানোমিটারের এন্ডিং। তারপরে করে কি এটার ভিতরে আমরা যেটা করতাম এখানে মেটাল ভরছে। মানে যেকোনো একটা লিকুইড মেটাল ভরে দিতে পারেন চাইলে। যেমন ইন্ডিয়াম, গ্যালিয়াম বা অন্য কোনো লিকুইড মেটাল ভরে দিতে পারেন। আমরা যেটা করতাম যে আমরা ভিতরে জেল ভরে দিতাম। কন্ডাকটিভ জেল ভরে দিতাম। যেমন মনে করেন এগার জেলের মধ্যে এগারের মধ্যে অনেক বেশি পরিমাণ সোডিয়াম ক্লোরাইড মিশিয়ে একটা কন্ডাকটিভ জেল তৈরি করতাম। পরে গ্লাসের ভিতর দিয়ে এক সাইড দিয়ে কন্ডাকটিভ জেল ভরে দিতাম। তো এই সামান্য টিপের মাথাটার মধ্যে অল্প একটু করে জেল আসতো। এটা দিয়েই কিন্তু আমরা চাইলে রিডিং নিতে পারি। ইলেকট্রোড হিসাবে ইউজ করতে পারি। বা আপনি মেটালও ইউজ করতে পারেন। সো এই মাইক্রো ইলেকট্রোড গুলো জেনারেলি সিঙ্গেল সেলের রিডিং নেওয়ার জন্য ব্যবহার করা হয়। এখানে কি প্রসেসটা দেওয়া আছে? না প্রসেস হ্যাঁ দেওয়া আছে। এই যে হিটের কারণে পুল করে তারপরে করা হয়। সো এটার জন্য অটোমেটিক মেশিন পাওয়া যায়। বাজারে মেশিন কিনতে পাওয়া যায় যে একটা সাইড ধরে একটা সাইডে মেশিনের মধ্যে থাকবে, আরেকটা সাইড মেশিনের মধ্যে থাকবে। মেশিন একটা নির্দিষ্ট ফোর্সে টানবে। আপনি মেশিনের মধ্যে সিলেক্ট করে দিতে পারবেন যে এটার মাঝখানের জাংশনের ডায়ামিটার কত চাচ্ছেন আপনি। তো মেশিন ওই ফোর্সে টানবে। আপনি যত ডায়ামিটার চাচ্ছেন সেইটার অনুযায়ী ফোর্সে টানবে। আচ্ছা এরপরে এগুলো আর পড়া লাগবে না। আপনার মাইক্রো ইলেকট্রো টেকনোলজি আপনাদের পড়া লাগবে না। কিন্তু আমি খুবই ইন্টারেস্টেড এই জিনিসটার ব্যাপারে। কারণ আমার তো থিসিস করাইতে হয় স্টুডেন্টদেরকে। তা আমি অনেকদিন ধরেই চাচ্ছি যে ভালো কনট্যাক্ট ইম্পিডেন্সের ইলেকট্রোড বানানোর জন্য। এবং আমি আগে একটা ল্যাবে কাজ করতাম। তো ওইখানে আমাকে দায়িত্ব দিছিল এটা করার। কিন্তু আমি প্রজেক্টটা কমপ্লিট করে আসতে পারিনি। তো আমি চাচ্ছিলাম যে এখানের কোনো স্টুডেন্টকে নিয়ে আমরা একটু এক্সপেরিমেন্ট করতে পারবো যে এই ধরনের ইলেকট্রোড তৈরি করলে আসলে লাভ কি হয়? মানুষজন এটাকে কেন ড্রাই ইলেকট্রোড বলে? এটাতে আসলে কনট্যাক্ট ইম্পিডেন্সটা কিভাবে রিডিউসড হয়? তো আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন আপনারা চাইলে এক্সপেরিমেন্টটা করতে পারেন নিজেরা। যে কনট্যাক্ট ইম্পিডেন্স কি আসলে এটাতে হ্রাস পায় নাকি। তো ইলেকট্রোডের ওভারভিউ মোটামুটি এখানেই শেষ। আমরা নেক্সট ক্লাস থেকে অ্যাম্প্লিফায়ারের ডিজাইন এবং এই পাওয়ার লাইন নয়েজ কিভাবে দূর করতে হয়, কমন মোড রিজেকশন রেশিও কাকে বলে এই জিনিসগুলো দেখব। আপনাদের কি কারো কোনো কোশ্চেন আছে? না স্যার আপাতত আপাতত কোশ্চেন নেই। নাই। আপনারা একটু এই স্লাইডটা ভালো করে পড়েন, ঠিক আছে? মানে স্পেশালি এই পার্টটা খুব ভালো করে পড়বেন। কারণ আমার কাছে মনে হয়েছে যে এই পার্টটা আমি ভালো মতো বুঝাইতে পারিনি। আমার কাছে নিজের কাছে ফিল হয়েছে যে আমি এই পার্টটা ভালো মতো বুঝাইতে পারিনি। এই যে পোলারাইজেবল পার্টটা। ঠিক আছে? আমি অনেক কিছু ভুলে গেছি আসলে পোলারাইজেশন, নন পোলারাইজেশন। আমি আজকে প্রিপারেশন নেওয়ারও সময় পাইনি। সো আপনারা এই পার্টটা আজকের লেকচার থেকে এই পার্টটা একটু ভালো করে পড়েন। যে পোলারাইজেশন কাকে বলে এবং পোলারাইজেবল এবং নন পোলারাইজেবল ইলেকট্রোড কি। আমি চেষ্টা করব যে মিড টার্মের আগে আপনাদেরকে এই জিনিসটা আমি ভালো করে প্রিপারেশন নিয়ে এই জিনিসটা আরেকবার রিভিউ করার চেষ্টা করব। কিন্তু আজকের ক্লাস থেকে আমার ফিল হয়েছে এই জিনিসটার ডেলিভারিটা ভালো ছিল না।
আপনারা খুব সম্ভবত এই জিনিসটা ভালো করে বুঝেন নাই। সো আপনারা এই পোলারাইজেবল আর নন পোলারাইজেবল পার্টটা একটু ভালো করে পড়বেন। ঠিক আছে? এটা আমি আপনাদেরকে দায়িত্ব দিলাম, আপনাদের উপর জি, ছেড়ে দিলাম। জি। আশা করি আপনারা পড়বেন এটা ভালো করে। আর আমাদের বই যেটা আছে, ওই ওয়েবস্টারের বইতে আমি আশা করি এই জিনিসটা খুব ভালো করে আছে। তো আপনারা একটু খুঁজে ওয়েবস্টারের বই থেকে একটু বের করে দেখেন তো যে সেল পটেনশিয়ালটা পান নাকি? হাফ সেল পটেনশিয়াল এবং পোলারাইজেবিলিটি। আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে জিজ্ঞেস করব না যে আপনারা পাইছেন নাকি। ওকে স্যার। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ। আমি জি স্যার। ক্লাসটা এন্ড করে দিলাম। আপনারা সবাই দিছেন? অ্যাটেন্ডেন্স দিছেন? জি স্যার। আচ্ছা, জি স্যার, দিচ্ছি জি স্যার। স্যার, দিছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।